ওকে, তো আজকে আমরা এই পার্টিকেল অ্যাক্সিলারেটারস এই পার্টটা নিয়ে ডিসকাস করব। এটা নিউক্লিয়ার ইনস্ট্রুমেন্টেশনের একটা পার্ট। একটা হচ্ছে পার্টিকেল অ্যাক্সিলারেটারস আর আরেকটা পার্ট হচ্ছে পার্টিকেল ডিটেক্টারস। তো এবারে তোমাদের সিলেবাসে দুটোকেই একটু চেষ্টা করা হয়েছে ছোট করার। এখানে পার্টিকেল অ্যাক্সিলারেটারের মধ্যে জাস্ট তিনটে টাইপের পার্টিকেল অ্যাক্সিলারেটারস নিয়ে আমরা ডিসকাস করব, নেমলি লিনিয়ার অ্যাক্সিলারেটারস বা লিন্যাক্স, সাইক্লোট্রনস আর বিটাট্রনস। এই তিন ধরনের অ্যাক্সিলারেটার। তো what is the central idea of particle accelerators? The central idea is to take the smallest possible particles and give them the highest possible energy. হ্যাঁ, খুব ছোট পার্টিকেলকে আমরা খুব হাই এনার্জিতে অ্যাক্সিলারেট করতে চাইছি, এটাই হচ্ছে সেন্ট্রাল আইডিয়া। এবং ফ্রম দিস আইডিয়া there are it has come the science of high energy physics, the technology of particle accelerators, এবং এটা একটা রিভলিউশন বলতে পারো আর কি। কেউ একজন জয়েন করতে চাইলেও মনে হচ্ছে। হ্যাঁ, তো এটাই আর কি, অ্যান্ড এ রিভলিউশন ইন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ম্যাটার, স্পেস অ্যান্ড টাইম। পার্টিকেল অ্যাক্সিলারেটর থেকে কিন্তু প্রচুর টেকনোলজি, পার্টিকেল অ্যাক্সিলারেটর ইটসেলফ একটা টেকনোলজি, এবং এখান থেকে আরও প্রচুর টেকনোলজি ডেভেলপড হয়েছে। তোমরা সম্ভবত শুনেছো যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW, এইটা একটা তোমার প্রোডাক্ট অফ ওয়ার্ল্ডস লার্জেস্ট পার্টিকেল অ্যাক্সিলারেটর। সার্ন যে পার্টিকেল অ্যাক্সিলারেটর ডেভেলপড হয়েছে তার একটা তোমার বাই প্রোডাক্ট বলতে পারো WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এরকম প্রচুর টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে পার্টিকেল অ্যাক্সিলারেটরের থ্রুতে। তো এখানে আমাদের মানে কেন দরকার, হোয়াই ডু উই নিড দি পার্টিকেল অ্যাক্সিলারেটার্স? এখানে মেনলি ফিজিসিস্টের জন্য এটা দুটো প্রবলেম সলভ করে। একটা হচ্ছে যে পার্টিকেল আমরা জানি ওয়েভের মতো বিহেভ করে, all particles behave like waves. তো physicists use accelerators to increase particles momentum. যদি মোমেন্টামটাকে ইনক্রিজ করা যায় তাহলে ওয়েভলেন্থটাকে ডিক্রিজ করা যাবে, এবং ওয়েভলেন্থকে যদি ডিক্রিজ করা যায় তাহলে আমরা ইনসাইড দি অ্যাটম পোক করতে পারবো। যেমন তোমরা মনে করতে পারছো যে ভিজিবল লাইট দিয়ে আমরা কতটা ছোট জিনিসকে পোক করতে পারি, সেটা কম্পারেবল টু ইটস ওয়েভলেন্থ। যদি আমাদের অ্যাটমিক ডাইমেনশনে যেতে হয় সেক্ষেত্রে আমাদের এক্স রে দরকার হয়, যদি আমরা নিউক্লিয়ার ডাইমেনশনে যাই সেক্ষেত্রে আমাদের কি গামা রে দরকার হয়। ইনফ্যাক্ট যত ছোট জিনিসকে আমরা করতে চাইবো, ল্যামডা ভ্যালুটা, ওয়েভলেন্থটা তার সাথে কম্পারেবল হতে হবে। তো কাজেই পার্টিকেল দিয়ে যদি জিনিসটাকে রিয়েলাইজ করতে হয়, পার্টিকেলের মোমেন্টামটাকে ন্যাচারালি বড় করতে হবে আর কি। তো এখানে সেটাই বলা হয়েছে যে অ্যাক্সিলারেটরের প্রথম যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে যে তোমার হাই এনার্জিতে নিয়ে গেলে ওয়েভলেন্থটাকে অনেকটা ছোট করা যায় আর কি। আর সেকেন্ড হচ্ছে এনার্জি অফ দি স্পিডি পার্টিকেলস ইজ ইউজ টু ক্রিয়েট ম্যাসিভ পার্টিকেলস। মাস এনার্জি ইকুইভ্যালেন্ট, একটা থেকে আরেকটাতে কনভার্সন সম্ভব। কাজেই আমরা পার্টিকেলকে এনার্জাইজ করে ম্যাসিভ পার্টিকেল ক্রিয়েট করতে পারি আর কি। এই হচ্ছে দুটো মেন পয়েন্ট পার্টিকেল অ্যাক্সিলারেটরের রেসপেক্টে। তো এখানে বেসিক্যালি অ্যাক্সিলারেটর কি করে, অ্যাক্সিলারেটর স্পিড ইট আপ ইউজিং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস। এখানে আমরা একটা সেন্ট্রাল জিনিস মাথায় রাখবো যে এখানে আমরা চার্জ পার্টিকেলকে অ্যাক্সিলারেট করার কথা ভাবছি। হ্যাঁ, চার্জ পার্টিকেল ইজ অ্যাফেক্টেড বাই দি ইলেকট্রিক ফিল্ড, ইট ইজ অ্যাফেক্টেড বাই দি ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ড যদি হয়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি এ নো ওয়ার্ক ফোর্স। মানে স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আমরা কোনো পার্টিকেলকে এনার্জাইজ করতে পারি না। স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড দিয়ে কোনো চার্জ পার্টিকেলকে আমরা এনার্জাইজ করতে পারি না। সুতরাং পার্টিকেলকে যদি এনার্জাইজ করতে হয় তাহলে আমার আইদার টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড লাগবে অথবা ইলেকট্রিক ফিল্ড লাগবে। তো আমরা দেখবো যে এখানে তোমার লিনিয়ার অ্যাক্সিলারেটর ছাড়া বাকি যে অ্যাক্সিলারেটরগুলো রয়েছে সেখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোই ইউজ করা হয়। লিনিয়ার অ্যাক্সিলারেটরে শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডকে অ্যাপ্লাই করা হয়, বাট বেন্ডিং যদি দরকার হয়, বিমটাকে যদি বেন্ড করতে দরকার হয়, সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড ইউজ করা হয়, কিন্তু সেকেন্ডারি পারপাস। অ্যাক্সিলারেশনের জন্য লিনিয়ার অ্যাক্সিলারেটরে আমরা মেনলি ইলেকট্রিক ফিল্ডকেই অ্যাপ্লাই করি। অন্য যে টাইপ অফ অ্যাক্সিলারেটর গুলো সম্পর্কে আমরা পড়বো, সাইক্লোট্রন অ্যাক্সিলারেটর বা বিটাট্রন অ্যাক্সিলারেটর,
সাইক্লোট্রনে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড দুটোকেই ইউজ করা হয়। আমরা ম্যাগনেটিক ফিল্ডটা ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ড ইউজ করি সাইক্লোট্রনে, যেটা বেসিক্যালি পার্টিকেলের পাথটাকে একটা সার্কুলার অরবিটে রোটেট করতে হেল্প করে, গাইডেন্সের জন্য দরকার হয়। ইলেকট্রিক ফিল্ডটা অ্যাক্সিলারেশনের জন্য ইউজড হয়। আর বিটাট্রন যে ডিভাইসটা আমরা পড়বো, অ্যাক্সিলারেটরটা পড়বো, সেখানে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড কি ইউজ করা হয়। সেই টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডটাই পার্টিকেলকে এনার্জাইজ করে। তো তাহলে সিম্পলি অ্যাক্সিলারেটর টেক এ চার্জ পার্টিকেল, speeds it up using electromagnetic fields and passes the particle into a target or other particles. ধরো আমরা একটা কলিশন করতে চাইছি, স্টাডি করতে চাইছি। এই কলিশনটা আবার দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ফিক্সড টার্গেট কলিশন, যেখানে আমার একটা পার্টিকুলার টার্গেট রয়েছে, সেখানে একটা চার্জ পার্টিকেলকে আমরা করতে পারি, হিট করতে পারি। যেমনটা এই যে ছবিতে দেখানো হয়েছে দেখতে পাচ্ছ, এই রেড কালারে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে তোমার অবজেক্ট, এটা টার্গেট, একটা ফিক্সড টার্গেট, যে ফিক্সড টার্গেটে আমরা একটা হাই এনার্জি চার্জ পার্টিকেল দিয়ে হিট করতে চাইছি। তো a charge particle such as electron or proton is accelerated by an electric field and collides with a target which can be a solid, liquid or gas. এবার ন্যাচারালি তোমার কলিশনটা হলো কিনা সেইটাকে তো ডিটেক্ট করতে লাগবে। কাজেই ডিটেক্টরটা কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট। হ্যাঁ, এই ডিটেক্টর ডিটারমাইন্স দি চার্জ মোমেন্টাম মাস অফ দি রেজাল্টিং পার্টিকেলস। কলিশন হচ্ছে কিনা সেইটার এভিডেন্স হিসাবে আমাদের ডিটেক্টর দরকার হয়। এটা একটা বললাম ফিক্সড টার্গেট কলিশন। আরেকটা হচ্ছে কোলাইডিং বিমস। হ্যাঁ, কোলাইডিং বিম, এখানে তোমার কি দেখানো হয়েছে দেখতে পাচ্ছ, এইটা একটা বিম আর এইটা একটা বিম, দুটোই হাই এনার্জেটিক বিম, দুটো অপোজিট ডিরেকশনে প্রপাগেটেড হচ্ছে। হ্যাঁ, সেই অবস্থায় যদি কোলাইড করে তাহলে কি একটা হিউজ এনার্জি ইনভলভ হবে। তার কারণ দুটো বিমেরই কি, দুটো বিমই হাই এনার্জি পার্টিকেল, দুটো বিমেই হাই এনার্জি পার্টিকেল রয়েছে। কাজে এখানে তোমার এফেক্টিভ এনার্জি যেটা, সেটা অনেকটা বেশি। হ্যাঁ, সেটাই বলা হয়েছে এখানে, বোথ বিমস হ্যাভ সিগনিফিক্যান্ট কাইনেটিক এনার্জি, সো এ কলিশন বিটুইন দেম ইজ মোর লাইকলি টু প্রডিউস হায়ার মাস দেন would a fixed target collision at the same energy. These particles have larger momentum, short wavelengths and make excellent probes. তো এখানে ব্রডলি পার্টিকেল অ্যাক্সিলারেটরকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লিনিয়ার অ্যাক্সিলারেটর আর আরেকটা হচ্ছে সার্কুলার অ্যাক্সিলারেটর। লিনিয়ার অ্যাক্সিলারেটর মানে বুঝতে পারছো কি রকম, পার্টিকেল ইজ শট লাইক এ বুলেট ফ্রম এ গান used for fixed target experiments as injector to circular accelerator. মানে অন্য যে সমস্ত সার্কুলার অ্যাক্সিলারেটর গুলো রয়েছে, যদি ওইটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, ফর এক্সাম্পল সিঙ্ক্রোট্রন। সিঙ্ক্রোট্রন একটা সার্কুলার অ্যাক্সিলারেটর। এই সিঙ্ক্রোট্রনে যদি চার্জ পার্টিকেলকে আমায় ইনজেক্ট করতে হয়, আমার একটা প্রি অ্যাক্সিলারেশন স্টেজ দরকার, আগে থেকে অ্যাক্সিলারেটেড পার্টিকেল দরকার হয়। সেই প্রি অ্যাক্সিলারেশনের কাজটা একটা লিনিয়ার অ্যাক্সিলারেটর দিয়ে করা যায়। সেটাই এখানে বলা হয়েছে যে পার্টিকেল ইজ শট লাইক এ বুলেট ফ্রম এ গান ইউজড ফর এ ফিক্সড টার্গেট এক্সপেরিমেন্টস or as injectors to circular accelerators or as linear colliders. আর সার্কুলার অ্যাক্সিলারেটর যেটা, সেটা আরেকটা টাইপের অ্যাক্সিলারেটর। ইট ইজ ইউজড ফর কোলাইডিং বিম এক্সপেরিমেন্টস অর এক্সট্রাক্টেড ফ্রম দি রিং টু এ ফিক্সড টার্গেট এক্সপেরিমেন্ট। লার্জ ম্যাগনেটস, এখানে তোমার অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড দরকার, তার কারণ পার্টিকেলের ট্র্যাজেক্টরিটাকে সার্কুলার ওয়েতে বেঁধে রাখতে হবে। তো এখানে লার্জ ম্যাগনেটস টুইক দি পার্টিকেলস পাথ এনাফ টু কিপ ইট ইনটু সার্কুলার অ্যাক্সিলারেটর। এর এক্সাম্পল হচ্ছে যেটা বললাম যে সাইক্লোট্রন অ্যাক্সিলারেটর, বিটাট্রন অ্যাক্সিলারেটর বা তোমার ওই সিঙ্ক্রোট্রন অ্যাক্সিলারেটর, এইগুলো। ঠিক আছে, এখান পর্যন্ত কারো কিছু কোয়েশ্চেন আছে? পারছো ফলো করতে? স্ক্রিন দেখা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, ওকে, চলো, এটা জাস্ট ইন্ট্রোডাক্টরি কথা আমি বললাম। লেট আস কন্টিনিউ। আমরা এরপরে এই যে প্রথম পার্টটা রয়েছে আমাদের সিলেবাসে, লিনিয়ার অ্যাক্সিলারেটরস, এইটা নিয়ে ডিসকাস করব। লিনিয়ার অ্যাক্সিলারেটরস, এটাকে আমরা ভেরি অফেন এইরকম লিন্যাক বলে অ্যাব্রিভিয়েট করি। লিন্যাক, লিন ফর লিনিয়ার, অ্যাক ফর অ্যাক্সিলারেটর, লিন্যাক। Linac is a type of particle accelerator which accelerates charged subatomic particles. মানে linear accelerator can accelerate proton, it can accelerate electron, it can accelerate alpha particle or heavier atomic ions. কোনো atomic ion কেও কিন্তু এটা accelerate করতে পারে to a high speed by subjecting them to a series of oscillating electric potential along a linear beam line. কথাগুলো খেয়াল করো, আমরা পরে ছবিটা দেখলেই বুঝতে পারবো। একটা লিনিয়ার বিম লাইন থাকবে,
এবং সেই লিনিয়ার বিম লাইনে তোমার এইরকম অসিলেটিং ইলেকট্রিক পোটেনশিয়াল থাকবে, তার মধ্যে দিয়ে আমরা গাইড করব আর কি চার্জ পার্টিকেলকে। এখানে যে একটা কথা বলা হয়েছে টু এ হাই স্পিড, এখানে হাই স্পিডটা কিন্তু খুব বিশাল কিছু নয়, ডিপেন্ড করছে অ্যাপ্লিকেশন কীরকম, কী ধরনের চার্জ পার্টিকেল তার উপরে আর কি। ইন জেনারেল সার্কুলার অ্যাক্সিলারেটারে যে অ্যাক্সিলারেশন প্রডিউস করা যায়, সার্কুলার অ্যাক্সিলারেটারে যে এনার্জি অ্যাচিভ করা যায়, লিনিয়ার অ্যাক্সিলারেটারে কিন্তু সেটার ক্ষেত্রে একটা লিমিটেশন রয়েছে, খুব হাই এনার্জি এটাতে অ্যাচিভ করা যায় না। হ্যাঁ, এটা তোমার হিস্ট্রি একটা দেওয়া রয়েছে, আমি সেটার মধ্যে যাচ্ছি না। অ্যাপ্লিকেশনস হচ্ছে জেনারেটিং এক্স রে জেনারেট করতে লাগে, হাই এনার্জি ইলেকট্রনস ফ্রম মেডিসিনাল পারপাসেস ইন রেডিয়েশন থেরাপি, হ্যাঁ, সার্ভ অ্যাজ পার্টিকেল ইনজেক্টার্স ফর হাই এনার্জি অ্যাক্সিলারেটার, আগেই বললাম, ইউজ ডিরেক্টলি টু অ্যাচিভ হাইয়েস্ট এনার্জি ফর লাইটেস্ট পার্টিকেল। বিভিন্ন রকম মেটেরিয়াল সায়েন্স রিসার্চেও অনেক সময় হাই এনার্জি পার্টিকেল দরকার হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে এই লিনিয়ার অ্যাক্সিলারেটর দিয়ে আগে পার্টিকেলগুলোকে অ্যাক্সিলারেট করে নেওয়া হয় আর কি, নিয়ে তারপরে পার্টিকুলার অ্যাপ্লিকেশানে লাগানো হয়। লিনিয়ার অ্যাক্সিলারেটর তোমরা সবাই ক্যাথোড রে অসিলোস্কোপ তো দেখেছো নিশ্চয়ই, ক্যাথোড রে অসিলোস্কোপ ল্যাবে কাজ করার সময় দেখেছো। ডিজিটাল ফর্মটা কিন্তু নয়, ডিএসও নয়, ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ নয়, ক্যাথোড রে অসিলোস্কোপ সবাই দেখেছো, ক্যাথোড রে অসিলোস্কোপ। যাই হোক, তোমরা সেমিস্টার 4-এ যখন মডার্ন ফিজিক্সের এক্সপেরিমেন্ট করেছো, E/M এক্সপেরিমেন্ট করেছো, E/M এক্সপেরিমেন্ট করেছো, সেইখানেও কি তোমার একটা ক্যাথোড রে টিউব ছিল, তাই না? সেখানে ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করা হয়েছিল, কাজে সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ লিন্যাক, হ্যাঁ, মানে সেটাও এক ধরনের লিনিয়ার অ্যাক্সিলারেটর বলতে পারো আর কি, একটা পার্টিকেল অ্যাক্সিলারেটর স্টেজ ওখানে আছে, ওইখানে একটা এরকম পার্টিকেল অ্যাক্সিলারেটর স্টেজ রয়েছে। এক্স্যাক্টলি হয়তো লিনিয়ার অ্যাক্সিলারেটরের ডিজাইন নয়, বাট দ্যাট ইজ এ কাইন্ড অফ লিনিয়ার অ্যাক্সিলারেটর। তো এই ডিজাইন অফ দি লিন্যাক ডিপেন্ডস অন দি টাইপ অফ দি পার্টিকেল। ইলেকট্রনকে আমরা অ্যাক্সিলারেট করতে চাইছি, কি প্রোটনকে চাইছি, কি আলফা পার্টিকেলকে চাইছি, বা কোনো একটা হেভিয়ার অ্যাটমিক আয়নকে অ্যাক্সিলারেট করতে চাইছি, সেই অনুযায়ী ডিজাইনটাকে চুজ করতে হয়। সাধারণভাবে কোনো একটা অ্যাক্সিলারেটর যদি আমরা ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করার জন্য ডিজাইন করে থাকি, দ্যাট উইল নট বি সুইটেবল টু অ্যাক্সিলারেট আদার চার্জ পার্টিকেল। সেটাকে আমরা প্রোটন অ্যাক্সিলারেশনে কাজে লাগাতে পারবো না, বা আলফা পার্টিকেলের অ্যাক্সিলারেশনে কাজে লাগাতে পারবো না। একটা ক্যাথোড রে টিউবের ক্ষেত্রে যে লিন্যাক, সেইটা কীরকম, সেটা বড্ড ছোট সাইজের, জাস্ট এ ফিউ সেন্টিমিটার, হ্যাঁ, 10, 12, 15 সেন্টিমিটার। On the other hand, মানে it can extend up to 3.2 কিলোমিটার, বুঝতে পারছো, 3.2 কিলোমিটার পর্যন্ত লম্বা হতে পারে আর কি, এরকম ক্যালিফোর্নিয়াতে একটা পার্টিকুলার অ্যাক্সিলারেটরকে রেফার করে বলা আছে এখানে। আচ্ছা, এবার এইখানে এর একটা ডিজাইনকে দেখানো হয়েছে। অ্যাপারেন্টলি এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, সেখান থেকে পরিষ্কার যে এইরকম কতগুলো অ্যাক্সিলারেশন স্টেজ রয়েছে, যেইগুলোকে আমরা এই যে C1, C2, C3, C4 এইরকম ভাবে মার্ক করে রেখেছি। আর একদম এক্সট্রিম এন্ডে এস দিয়ে একটা একে ব্লককে মার্ক করা রয়েছে। এই এসটা বেসিক্যালি সোর্সকে রিপ্রেজেন্ট করছে। এই যে এস ব্লকটা, সেটা বেসিক্যালি সোর্সকে রিপ্রেজেন্ট করছে। আমার এখানে স্লাইডে ইনফরমেশনটা একটু ইলংগেটেড রয়েছে, আগে অনেকটা ধৈর্য সহকারে অনেকটা ইলাবোরেটেড ওয়েতে পড়ানোর সুযোগ থাকতো, এখন তো আর সেই সুযোগ নেই, পড়ানোরও সুযোগ নেই, আর তোমাদের পড়ারও সুযোগ নেই। কাজেই আমি চাইছি এটাকে একটু ছোট করে বলতে আর কি, শুধু ওয়ার্কিং প্রিন্সিপালটা কি সেইটাই শুনে রাখো। প্রত্যেকটা পার্টিকেল অ্যাক্সিলারেটরের জন্য পরীক্ষার পারপাসে একটা কমন কোয়েশ্চেন হচ্ছে যে এক্সপ্লেন দি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্যাট পার্টিকুলার অ্যাক্সিলারেটর। ফর এক্সাম্পল, একটা লিনিয়ার অ্যাক্সিলারেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল এক্সপ্লেন করো। যদি ওয়ার্কিং প্রিন্সিপাল পড়ে, তাহলে অবশ্যই এই যে ব্লক ডায়াগ্রামটা রয়েছে এস, তারপরে C1, C2, C3, C4, এই ব্লক ডায়াগ্রামটা এঁকে দিতে হবে এবং একটা পার্টিকুলার পোলারিটিকে দেখাতে হবে। দেখো এখানে যে এসটা রয়েছে, সেই এসটা বেসিক্যালি আয়ন সোর্স। এইখানে আমরা আয়ন ক্রিয়েট করছি। যদি আমার ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করার দরকার হয়, তাহলে আমি এখানে একটা হিটেড ফিলামেন্টকে রাখতে পারি। সেই ফিলামেন্টটাকে যদি আমরা হিট করি, জ্বালাই, তাহলে এখান থেকে ইলেকট্রন ইমিটেড হবে। যদি আমরা প্রোটনকে অ্যাক্সিলারেট করতে চাই, তাহলে আমাদের সুইটেবল সোর্স দরকার। যদি কোনো একটা পার্টিকুলার অ্যাটমিক আয়নকে অ্যাক্সিলারেট করতে চাই, তাহলে সেই অ্যাটমিক সোর্সটা দরকার, যে অ্যাটমিক সোর্সটাকে হিট আপ করা হয় বা ইলেকট্রন দিয়ে বোমবার্ড করে আয়নে কনভার্ট করা হয়।
তাহলে এসটা বেসিক্যালি তোমার আয়ন সোর্সকে রিপ্রেজেন্ট করছে, যে পার্টিকুলার আয়নকে আমরা অ্যাক্সিলারেট করতে চাইছি সেই আয়নটা আমরা এস সোর্স থেকে পাচ্ছি। এস সোর্স থেকে বেরিয়ে এটা কোথায় যাচ্ছে, C1 টিউবের মধ্যে ঢুকছে। এই যে C1 C2 C3 C4 এইগুলোকে দেখছো, এইগুলো সব হচ্ছে তোমার মেটাল সিলিন্ডার, হ্যাঁ, কন্ডাক্টিং সিলিন্ডার, হলো সিলিন্ডার, ওপেন এন্ডেড সিলিন্ডার, মানে দুমুখ খোলা। হ্যাঁ, এখানে তোমার প্রত্যেকটা সিলিন্ডারে দেখো পোটেনশিয়াল দেয়া রয়েছে, এবং একটু কেয়ারফুলি দেখো, কোনো একটা ইনস্ট্যান্টে C1টা যদি পজিটিভ পোটেনশিয়ালে থাকে, ঠিক সেই মুহূর্তে C2টা নেগেটিভ পোটেনশিয়ালে আছে, C3টা পজিটিভ পোটেনশিয়ালে আছে, C4টা নেগেটিভ পোটেনশিয়ালে রয়েছে। অর্থাৎ অল্টারনেট যে ইলেকট্রোডগুলো, অল্টারনেট সিলিন্ডারগুলো, সেইগুলো সেম পোলারিটিতে রয়েছে অ্যাট এ গিভেন ইনস্ট্যান্ট। 1 3 যে পোলারিটিতে রয়েছে সেই মুহূর্তে 2 আর 4 একই রকম পোলারিটিতে রয়েছে, এবং সেটা অপোজিট পোলারিটিতে। ক্লিয়ার? এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে যে পোটেনশিয়ালটা দেওয়া হয়েছে সেটা অ্যাকচুয়ালি অল্টারনেটিং পোটেনশিয়াল, কাজেই এই পোটেনশিয়ালটা কিন্তু পিরিয়ডিক্যালি ফ্লিপ করছে, পিরিয়ডিক্যালি ভ্যারি করছে। অর্থাৎ একটা পার্টিকুলার টাইম ইন্টারভ্যালে C1 এর পোটেনশিয়ালটা যদি পজিটিভ হয়, পরের ইন্টারভ্যালে C1 এর পোটেনশিয়ালটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, এবং C2 ক্ষেত্রে দেখতে পাচ্ছ পোলারিটিটা চেঞ্জ করে যাচ্ছে। এখানে খুব সুন্দর একটা অ্যানিমেশন দিয়ে জিনিসটাকে দেখানো হচ্ছে। রেড প্লাস দিয়ে তোমার পজিটিভ পোলারিটিকে ডিপিক্ট করা হয়েছে, আর ব্লু মাইনাস দিয়ে নেগেটিভ পোলারিটিকে ডিপিক্ট করা হয়েছে। ওকে, তো এই সোর্স থেকে যখন আয়নগুলো ইনজেক্টেড হচ্ছে, ডিপেন্ডিং অন দি টাইপ অফ দি আয়ন, এবং ডিপেন্ডিং অন দ্যাট on the instantaneous potential in the first cylinder C1, এই আয়নগুলো C1 এর মধ্যে ঢুকছে, এবং ন্যাচারালি কি একটা অ্যাক্সিলারেশন নিয়ে ঢুকছে। যখনই তোমার এই C1 এর মধ্যে ঢুকলো, C1 এর মধ্যে তো এফেক্টিভলি পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট, মেটাল সিলিন্ডার, C1 এর ভিতরে পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট, কাজে এইখানে কিন্তু আয়নগুলো কোনো রকম আর অ্যাক্সিলারেটেড হচ্ছে না। জাস্ট এন্ট্রান্সে যে ভেলোসিটি নিয়ে ঢুকেছিল, এই লেন্থটা মোটামুটি সেই ভেলোসিটি নিয়েই কাভার করছে। এবার যখনই তোমার এই এন্ডে আসছে, ফার্স্ট সিলিন্ডারের এক্সিট এন্ডে যখন আসছে, তখন কি হচ্ছে, তখন এই যে সেকেন্ড সিলিন্ডারটা, তার পোটেনশিয়ালটা কি ফ্লিপ করে গেছে, তাহলে ইট উইল বি অ্যাক্সিলারেটেড। হ্যাঁ, এটা তখন কি হচ্ছে, অ্যাক্সিলারেটেড হচ্ছে। এগেইন এটা C2 মধ্যে যখন ঢুকলো, C2 মধ্যে কি দেখছে, একটা ইউনিফর্ম পোটেনশিয়াল দেখছে। C2 মধ্যে যে ভেলোসিটিতে ঢুকেছিল, C2 মধ্যে দিয়ে সেই ভেলোসিটি নিয়ে ট্রাভেল করছে। জাস্ট এই C2 এক্সিট এন্ডে যখন এলো, তখনই কি C3 পোটেনশিয়ালটা অপোজিট হয়ে গেল। তার মানে কি, ইট উইল বি ফার্দার অ্যাট্রাক্টেড টু C3। এরকম ভাবে তাহলে এভরি টাইম it comes to the exit end of a particular cylinder, the polarity flips, পোলারিটিটা ফ্লিপ করে যাচ্ছে, যাতে করে it is pushed by that cylinder and it is attracted by the preceding সিলিন্ডার। হ্যাঁ, প্রিসিডিং সিলিন্ডারটা কি করছে, একে পুশ করছে, আর সামনে যে সিলিন্ডারটা রয়েছে সেটা কি করছে, একে অ্যাট্রাক্ট করছে। এইরকম ভাবে এইটা তোমার স্টেজগুলোর মধ্য দিয়ে প্রসেস করতে থাকছে, এবং চার্জ পার্টিকেলটা অ্যাক্সিলারেটেড হচ্ছে। হ্যাঁ, বলো। হ্যাঁ, এটা তোমার ইন জেনারেল চার্জ পার্টিকেল একে দেখানো হয়েছে আর কি, মানে পজিটিভ চার্জ পার্টিকেলকে দেখানো হয়েছে। সেইটা তুমি ইগনোর করো। এটা তো খুব অবভিয়াস না, যে সোর্স থেকে যদি পজিটিভ আয়ন এমিটেড হয়, তাহলে C1টা নেগেটিভ পোটেনশিয়ালে থাকলে তবেই না ভিতরে ঢুকবে, এবং উল্টোটা, যদি এস থেকে নেগেটিভ আয়ন বেরোয়, তাহলে C1টা পজিটিভ পোটেনশিয়ালে থাকলে তবেই এটা ঢুকবে। হ্যাঁ, সেইটাই পরে আসছি। বাকিরা সবাই কি বুঝতে পারলে এই লিনিয়ার অ্যাক্সিলারেটরের কনস্ট্রাকশনটা কেমন, এবং লিনিয়ার অ্যাক্সিলারেটরের মধ্যে দিয়ে কিভাবে চার্জ পার্টিকেল অ্যাক্সিলারেটেড হয়? দ্বিতীয়বার কিছু বলার দরকার আছে? বলো। না, উইদাউট অসিলেটিং এ তুমি একটা স্টেজ করতে পারো, কিন্তু এ সম্ভব নয়। হ্যাঁ, তোমার তার কারণ এখানে তো মাল্টি স্টেজ আছে না, এখানে মাল্টি স্টেজ রয়েছে। ফর এক্সাম্পল, তোমার ধরো, একটা মিনিট জাস্ট, ধরো তোমার এইখান থেকে আয়নটা, এইখানে আয়নটা এলো ফার্স্ট সিলিন্ডার, দেখা যাচ্ছে কি, আমি যে ছবিটা আঁকছি, মানে মার্ক করছি,
হ্যাঁ, এইখানে ধরো আয়নটা এলো, এবার এইখানে এই আয়নটা ধরো পজিটিভ আয়ন, এই পোটেনশিয়ালটা, এই ইলেকট্রনের পোটেনশিয়ালটা যদি প্লাস থাকে তাহলে কি এই আয়নটার এখানে ঢুকতে পারবে, বা ঢুকলেও কি সেটা এনার্জাইজড হবে, অ্যাক্সিলারেটেড হবে? সেটা তো হবে না। যদি আমরা ধরে নিই যে একটা পজিটিভ আয়ন, তাহলে এই পজিটিভ আয়নটা যখন C1 এর এক্সিট এন্ডে আসছে, C2 এর মধ্যে অ্যাক্সিলারেটেড ওয়েতে কখন ঢুকবে? যদি C2 পোটেনশিয়ালটা নেগেটিভ হয়। কাজে এই অল্টারনেটিং পোটেনশিয়াল আমরা যদি ইউজ না করি তাহলে কিন্তু কোনোভাবেই আমার প্রপারলি অ্যাক্সিলারেট করা সম্ভব নয়। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবং আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট টু নোট, যে এই সিঙ্ক্রোনাইজেশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ফর অ্যাক্সিলারেশন। সিঙ্ক্রোনাইজেশন মানে কি বলতে চাইছি, ঠিক যে মুহূর্তে কোনো একটা ইলেকট্রোড থেকে বেরোচ্ছে সেই মুহূর্তেই পোটেনশিয়ালটা ফ্লিপ করছে, এই জিনিসটাকে আমি প্রপার সিঙ্ক্রোনাইজেশন বলছি। তাল মিলিয়ে চলা, সিঙ্ক্রোনাইজেশনের বাংলা হচ্ছে তাল মিলিয়ে চলা আর কি। একদম সিঙ্ক্রোনাইজড ওয়েতে রয়েছে, একটা থেকে বেরোচ্ছে অন্যটাতে অ্যাক্সিলারেটেড ওয়েতে ঢুকছে, তবেই কিন্তু এটা প্রপারলি অ্যাক্সিলারেটেড হবে, প্রপারলি এনার্জাইজড হবে, না হলে কিন্তু এনার্জাইজড হবে না। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে। প্রথম একটা কোয়েশ্চেন তো বললাম যে ডেসক্রাইব দি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ লিনিয়ার অ্যাক্সিলারেটর, হ্যাঁ, এটা খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, পরীক্ষাতে থাকে। এবার এর একটা পার্ট হচ্ছে, ছবি থেকেও যেটা বুঝতে পারছো, যে যত আমরা হায়ার এতে যাচ্ছি, স্টেজের দিকে যাচ্ছি, লেন্থগুলো কিন্তু বাড়তে থাকছে। ফার্স্ট স্টেজের লেন্থের থেকে সেকেন্ড স্টেজের লেন্থটা যথেষ্ট বড়, থার্ড স্টেজের লেন্থটা আরো বড়, ফোর্থ স্টেজের লেন্থটা দেখতে পাচ্ছ আরো বড়। এইটা কেন হয় এটাকে আমরা এক্সপ্লেন করতে পারি, হ্যাঁ, খুব সুন্দরভাবে জিনিসটাকে এক্সপ্লেন করা যায়। এটা কিন্তু নেসেসারি কন্ডিশন, যে তোমার স্টেজটাকে হতেই হবে আর কি, বেশি হতেই হবে। এখানে একটা কথা আমি বলে নিই, যে ধরো তোমার এই যে অল্টারনেটিং ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয়েছে, যে পিক পোটেনশিয়ালটা, এই পিক পোটেনশিয়ালটা ধরো তোমার ভিপি, এই যে তোমার যে জায়গার মধ্যে এটা হচ্ছে ফ্লিপ করছে দেখতে পাচ্ছ, এই পিক পোটেনশিয়ালটা ধরে নাও সাম ভিপি। তাহলে যদি তোমার একটা স্টেজের কথা ভাবো, এইখানে চার্জ পার্টিকেলটা কতটা এনার্জি গেইন করছে, কিউ ইন্টু ভিপি, ঠিক তো? এবার এই স্টেজটা ছেড়ে যখন বেরোচ্ছে তখন কত এনার্জি থাকছে, 2q ইন্টু ভিপি। এইটা থেকে যখন বেরোচ্ছে তখন এর এনার্জি কত হচ্ছে, 3q ইন্টু ভিপি। তাহলে যত এইরকম স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে তত কি এর এনার্জি বাড়তে থাকছে। হ্যাঁ, যদি এটা n সংখ্যক স্টেজের মধ্যে দিয়ে যায় তাহলে টোটাল এনার্জি গেইন কত হবে, nq ইন্টু ভিপি, যেখানে nটা হচ্ছে টোটাল নাম্বার অফ স্টেজ। টোটাল কতগুলো স্টেজ রয়েছে তার উপরে ডিপেন্ড করবে আর কি। যত হায়ার স্টেজ আমরা ইউজ করব তত বেশি এনার্জাইজড হবে। এখানে ভিপিটা হচ্ছে পোটেনশিয়াল, মানে পিক পোটেনশিয়াল আর কি, যে অল্টারনেটিং পোটেনশিয়ালটা অ্যাপ্লাই করছো তার পিক ভ্যালু, আর কিউটা হচ্ছে চার্জ অফ দি পার্টিকেল, যেটাকে অ্যাক্সিলারেট করছি। এবার কেন আমরা এই লেন্থটাকে এইরকম ভ্যারিং লেন্থ নিই, তার কারণটা কি? কারণটা হচ্ছে খুব সিম্পল, এই যে যাতে ফেজ সিঙ্ক্রোনাইজেশনটা থাকে, হ্যাঁ, যে একটা ইলেকট্রোডকে ছেড়ে যখন পরের ইলেকট্রোডে ঢোকার সময় হচ্ছে তখন যাতে তোমার ওই পোটেনশিয়ালটা, পোলারিটিটা ফ্লিপ করে। তো এটাকে কিভাবে আমরা করতে পারি, আর্গু করতে পারি? ধরো কোনো একটা স্টেজে এটা রয়েছে, সে nth স্টেজে রয়েছে, তাহলে nth স্টেজে এর যে কাইনেটিক এনার্জি হাফ এম ভিএন স্কোয়ার, এরকম ভাবে যদি ডিনোট করি, দ্যাট হাফ এম ভিএন স্কোয়ার, এইটা কি লিখতে পারি, n ইন্টু কিউ ইন্টু ভি বা ভিপি, যা খুশি, মানে ক্যাপিটাল এন দিয়েও তুমি বলতে পারো, কিছু যায় আসে না। হ্যাঁ, মানে ধরো তোমার কোন একটা nth স্টেজে রয়েছে একটা চার্জ পার্টিকেল, যার মাস হচ্ছে m, চার্জ হচ্ছে q, তাহলে এর কাইনেটিক এনার্জিটা কি, সিম্পলি n ইন্টু কিউ ইন্টু ভিপি, এর সাথে সমান। এইখান থেকে আমরা vn, যেটা মানে ভেলোসিটি অ্যাট দি nth স্টেজ, সেটাকে ক্যালকুলেট করতে পারি। vnটা কত হবে, খুব সিম্পল, দেখতে পাচ্ছ এখান থেকে 2nq ভিপি দ্যাট ডিভাইডেড বাই m, এইটা টু দি পাওয়ার হাফ, এই পরিমাণ তোমার হচ্ছে, হ্যাঁ, ভেলোসিটি থাকছে। এখন হোয়াট ইজ দি টাইম দ্যাট ইট টেক্স টু ট্রাভেল থ্রু দি nth স্টেজ? ধরা যাক nth স্টেজের লেন্থটা হচ্ছে ln, nth যে স্টেজটা, সেই nth স্টেজের লেন্থটা ধরলাম ln, তাহলে এখানে তোমার কতটা সময় লাগছে এই স্টেজটাকে কভার করতে, ln বাই vn। এটাকে তুমি এখান থেকে বসিয়ে দিতে পারো ln বাই vn করে, আমি সেটা আপাতত হোল্ডে রাখছি। The time taken to cover the nth stage is given by this. Fine. আচ্ছা, এটাকে বোধহয় একটু সরাতে হবে যাতে করে আমি এখানটা কাজ করতে পারি।
হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার টাইম। এবার এই টাইমটা অ্যাকচুয়ালি কি, এই টাইমটা তো তোমার হাফ পিরিয়ডের সাথে সমান। এই টাইমটা হাফ পিরিয়ডের সাথে সমান, এই আইডিয়াটা কি বুঝেছো? আগের আগের পাতার ছবিটা দেখো বা এই অ্যানিমেশনটা দেখো, এখানে এটা কি হচ্ছে, ফুল পিরিয়ডটা কোনটা জুড়ে রয়েছে, দুটো দুটো ইলেকট্রোডকে কাভার করছে। যে অল্টারনেটিং পোটেনশিয়ালটা অ্যাপ্লাই করা হয়েছে তার একটা পিরিয়ড বেসিক্যালি কি দুটো ইলেকট্রোডের মধ্যে যে ট্রাভেল টাইম সেইটাকে কাভার করছে। আমরা এখানে ধরে নিচ্ছি যে গ্যাপ বিটুইন টু সাকসেসিভ ইলেকট্রোড ইজ নেগলিজিবলি স্মল। হ্যাঁ, এটা খুব স্মল। তাহলে এই যে টিএনটা কি হবে, ক্যাপিটাল টি বাই টু, যেখানে ক্যাপিটাল টি ইজ দি পিরিয়ড অফ দি আরএফ। এটাকে ফ্রিকোয়েন্সি টার্মে যদি লেখো, এটা কত হয়, 1/2f। হ্যাঁ, বিকজ টি ইকুয়ালস টু 1/f। তাহলে এখান থেকে চলো ক্যালকুলেট করা যাক। এই যে ln, লেন্থ অফ দি nth স্টেজ, এটাকে আমরা কি লিখতে পারি, এটা বেসিক্যালি vn ইন্টু 1/2f। হ্যাঁ, এবার এখানে ভ্যালুটা বসিয়ে দাও, 1/2f। vnটা আমরা কত পেয়েছিলাম, 2n q into vp that divided by m to the power half। তাহলে এখান থেকে পরিষ্কার যে ln is proportional to square root of n। ln is proportional to square root of n। হ্যাঁ, যত আমরা হায়ার স্টেজে যাব তত কি হবে, তার লেন্থটা তাহলে বাড়তে থাকবে। তাহলে প্রথম যে কোয়েশ্চেনটা শ্রমিক করছিলে যে কেন এর লেন্থটা প্রোগ্রেসিভলি হায়ার নেওয়া হয়, তার কারণটা হচ্ছে এটাই, যাতে করে এই ফেজ সিঙ্ক্রোনাইজেশনটা থাকে। যত এটা তোমার হায়ার স্টেজের দিকে যাচ্ছে তত এর কি ভেলোসিটিটা বাড়ছে, কাজেই একটা সার্টেন লেন্থকে কাভার করতে কি এর কম সময় লাগছে। কিন্তু আমার এখানে যেটা দরকার, যে টাইম অফ ট্রাভেল থ্রু এ পার্টিকুলার স্টেজ, এইটা কনস্ট্যান্ট, যেটা কিনা t/2 এর সাথে সমান। হ্যাঁ, তাহলে করে কি হবে, তোমার লেন্থটাকে তাহলে বাড়াতে হবে। বোঝা গেছে? এইখান থেকে যুক্তিটা দিতে পারবে, এখান থেকে যুক্তিটা দেওয়া যাবে, বিকজ টি আর এফ ইজ কনস্ট্যান্ট, টিটা কনস্ট্যান্ট, এই যে ভিটা কি বাড়ছে, তার মানে কি এলএনটাকে তাহলে তোমায় বাড়াতে হবে। এইটা একটা পরীক্ষার কোয়েশ্চেন আর কি, যে এলএন সো দ্যাট এলএন ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ এন। এটা একটা পরীক্ষার কোয়েশ্চেন থাকে, এটা কেন এটা এর সাথে সমান সেটা দেখাতে পারে। আর এটা তো খুব অবভিয়াস, বুঝতে পেরেছো যে টোটাল এনার্জি গেইন হচ্ছে এইটা। এখানে কিছু ওই অ্যাপ্লিকেশনস দেওয়া রয়েছে আর কি, সেগুলো আমি আর আলাদা করে বলছি না, অলরেডি আমি বলে দিলাম যে বেসিক অ্যাপ্লিকেশনগুলো কি কি। লিনিয়ার অ্যাক্সিলারেটরের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা তোমার ভেরি কলিমেটেড বিমকে দেয় আর কি। যে চার্জ পার্টিকেল, সেই চার্জ পার্টিকেলকে অ্যাক্সিলারেট করছে, সেই অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেলের বিমটা কলিমেটেড, তার মানে এখানে ডাইভারজেন্সটা কম হয়, বিম ডাইভারজেন্সটা কম হয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা রিলেটিভলি লো কস্ট। হ্যাঁ, যে কোনো অ্যাক্সিলারেটর ফেসিলিটির জন্য একটা বিশাল ইনফ্রাস্ট্রাকচার দরকার হয়, বিশাল, এটা তোমার কস্টলি আর একটা ইনফ্রাস্ট্রাকচার। তো লিনিয়ার অ্যাক্সিলারেটরের ক্ষেত্রে খরচটা যথেষ্টই কম ইন কম্প্যারিজন টু সাইক্লোট্রন অ্যাক্সিলারেটর, বিটাট্রন অ্যাক্সিলারেটর অর সিঙ্ক্রোট্রন অ্যাক্সিলারেটর। এই হচ্ছে অ্যাডভান্টেজ। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে এখানে আমরা খুব বেশি এনার্জি গেইন করতে পারি না। আর আরেকটা হচ্ছে ইনকনভিনিয়েন্টলি লার্জ লেন্থ, এর লেন্থটা বিশাল বড়, লেন্থটা এর বিশাল বড়। ইনফ্যাক্ট আমি যদি লেন্থটা আরো বড় করি তাহলেও কিন্তু এনার্জিটাকে খুব বিশাল কিছু বড় করতে পারবো না। তার কারণ কি, তার কারণ হচ্ছে যদি আমরা খুব হায়ার এনার্জির দিকে যাই তাতে করে কি হবে, রিলেটিভিস্টিক মাস ভেরিয়েশন চলে আসবে। পার্টিকুলারলি ইলেকট্রনকে যদি আমরা হায়ার এনার্জিতে অ্যাক্সিলারেট করতে চাই, তাহলে এর ভেলোসিটিটা তো বাড়তে থাকছে, এর এনার্জি বাড়ছে। যদি এর এনার্জিটা কম্পারেবল টু ইটস রেস্ট মাস এনার্জি হয়ে যায়, তাহলে রিলেটিভিস্টিক এফেক্টটা খুব সিগনিফিক্যান্ট হয়ে যাবে। তখন ওই যে ফেজ সিঙ্ক্রোনাইজেশনের আইডিয়াটা বলছিলাম, সেই ফেজ সিঙ্ক্রোনাইজেশনটা কিন্তু আর মেনটেন হবে না। হ্যাঁ, কাজেই লিনিয়ার অ্যাক্সিলারেটরে কিন্তু আমরা খুব হাই এনার্জিতে পার্টিকেলকে অ্যাক্সিলারেট করতে পারবো না। ঠিক আছে, লিনিয়ার অ্যাক্সিলারেটর নিয়ে যেটুকু বলার ছিল আমার শেষ। তোমাদের যদি কিছু স্পেসিফিক প্রশ্ন থাকে বলো। কারো কোনো প্রশ্ন আছে স্পেসিফিক? নেই তো, প্রসিড করি। আচ্ছা,
সাইক্লোট্রন, নেক্সট হচ্ছে সাইক্লোট্রন। এটা একটা সাইক্লিক অ্যাক্সিলারেটর এবং এটা বহুদিন আগে ডিসকভার হয়েছিল, সামটাইমস ইন 1934। হ্যাঁ, চার্জ পার্টিকেলস আর অ্যাক্সিলারেটেড আউটওয়ার্ডস ফ্রম দি সেন্টার অ্যালং এ স্পাইরাল পাথ। একটা স্পাইরাল পাথে চার্জ পার্টিকেলকে এখানে অ্যাক্সিলারেট করা হয়। যেহেতু এখানে স্পাইরাল পাথের আইডিয়াটা রয়েছে, বুঝতে পারছো যে ইট রিকোয়ার্স এ ম্যাগনেটিক ফিল্ড। The particles are held to a spiral trajectory by a static magnetic field, whereas the acceleration is achieved by a rapidly varying electric field. Cyclotrons were the most powerful particle accelerator technology until 1950s. তারপরে সিঙ্ক্রোট্রন চলে আসে। সিঙ্ক্রোট্রনটা আরো হাই এনার্জির, কিন্তু তার মানে এমনটা নয় যে সাইক্লোট্রন এখন ইউজ করা হয় না। সাইক্লোট্রন কিন্তু এখনো ব্যাপকভাবে ইউজ করা হয় আর কি। হ্যাঁ, পার্টিকুলারলি টেকনোলজিক্যাল পারপাসে, নিউক্লিয়ার মেডিসিনে এইগুলোকে ইউজ করা হয়। আমাদের এখানে তোমাদের বলেছিলাম যে ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার, ইন্ডিয়ার প্রথম যে সাইক্লোট্রন, সেটা এখানে কলকাতায় ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারে এস্টাবলিশড হয়। এখানে ইনফ্যাক্ট দুটো সাইক্লোট্রন রয়েছে। একটা হচ্ছে তোমার রুম টেম্পারেচার সাইক্লোট্রন, যার এটা রেডিয়াসটা 224 সেন্টিমিটার, আর আরেকটা হচ্ছে সুপার কন্ডাক্টিং সাইক্লোট্রন। এই আর কি। তো এই সাইক্লোট্রনে আমরা যথেষ্ট হাই এনার্জি অ্যাচিভ করতে পারি আর কি। হ্যাঁ, মানে ওভার 100 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি সাইক্লোট্রনের থ্রুতে অ্যাচিভ করা যায়। এর যে বেসিক স্ট্রাকচারটা সেটা এখানে দেখানো হয়েছে। যেমনটা দেখছো যে এই যে সাউথ পোল বলে যেটা মার্ক করা রয়েছে, সেটা বেসিক্যালি কি একটা ম্যাগনেট। হ্যাঁ, ম্যাগনেটের একটা পার্ট। এখানে নর্থ পোল বলে ম্যাগনেটের অন্য পার্টটাকে মার্ক করা রয়েছে। তো এইরকম ভাবে আমরা এই দুটো পোলের মাঝখানে একটা মোটামুটি ভাবে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিকেবল ক্রিয়েট করি। একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করা হয়। আর তার মাঝখানে এইরকম এই যে দুটো ডি বলে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, এরকম ডিস্ক শেপড, ডি এর মতো ডি বলা রয়েছে, ডিস্ক শেপ দুটো মেটাল চেম্বারকে রাখা থাকে আর কি, হলো মেটাল চেম্বার। আমি আসছি পরে। যে দুটো হলো মেটাল চেম্বারের মধ্যে একটা অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড, একটা অল্টারনেটিং পোটেনশিয়ালকে অ্যাপ্লাই করা থাকে। এবার এই যে সেন্টারটা, এই যে দুটো ডি দেখতে পাচ্ছ, সেটা কি বেসিক্যালি একটা সার্কেলের দুটো পার্ট। হ্যাঁ, এর সেন্টারে আয়নকে ক্রিয়েট করা হয় এবং এই আয়নকে ক্রিয়েট করে এই ডি এর মধ্য দিয়ে অ্যাক্সিলারেট করা হয়। যত পার্টিকেলটা অ্যাক্সিলারেটেড হচ্ছে, যত এর এনার্জি গেইনড হচ্ছে, এর ভেলোসিটি বাড়ছে এবং রেডিয়াস অফ দি অরবিট এইটা বাড়ছে। হ্যাঁ, বাড়তে 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 একসময় তোমার ম্যাক্সিমাম যে এনার্জি ডি এর যে রেডিয়াসটা তার সাথে সমান হয়ে গেলে এটা তখন বের করে নেওয়া হচ্ছে। আমি এটা নিয়ে আরো পরে এতে আসছি, ডিটেলে আসছি। জাস্ট ওখানে একটা স্কিমেটিক দেওয়া রয়েছে, সেটাই দেখালাম। দেখো এখানে প্রথম যে পয়েন্টটা বলা হয়েছে যে আয়নস আর ক্রিয়েটেড নিয়ার দি সেন্টার অফ দি ডিজ। হ্যাঁ, এই যে দুটো ডি কে দেখতে পাচ্ছ, এই দুটো ডি এর যে সেন্টার, সেই সেন্টারে আয়নকে ক্রিয়েট করা হয়। the ions are accelerated by the electric field that exists between the D's. এই যে দুটো ডি এর মধ্যে দুটো ডি কে D1 আর D2 দিয়ে মার্ক করা রয়েছে, আর they are connected to a high potential difference, একটা alternating potential difference, very high potential difference এর সাথে এটা কানেক্টেড। তো এই অ্যাক্সিলারেটেড আয়নগুলো কি করছে, এন্টার ইনটু 1D, কোন একটা ডিতে ধরো একটা আয়ন ঢুকলো। হ্যাঁ, জাস্ট আয়নটা যখন এখানে ক্রিয়েটেড হয়েছে, ছবি আমার মার্কারটা কি দেখতে পাচ্ছ তোমরা? মার্কারটা কি দেখা যাচ্ছে? আমি যেখানটা দেখাচ্ছি, ধরো এটা হচ্ছে আয়ন ক্রিয়েটেড হয়েছে। এবার সেই মুহূর্তে এটা ধরো পজিটিভ আয়ন, সেই মুহূর্তে ধরো এই D1টা নেগেটিভ পোটেনশিয়ালে রয়েছে, তাহলে কি টুক করে এর ভিতরে ঢুকে গেল, এই D1 এর ভিতরে ঢুকে গেল। D1 এর ভিতরে যখন ঢুকছে, যেহেতু এটা তোমার কন্ডাক্টিং মেটাল, মানে কন্ডাক্টিং মেটেরিয়াল, এর ভিতরে তো প্র্যাকটিক্যালি ইলেকট্রিক ফিল্ড থাকছে না। থাকছে কি ম্যাগনেটিক ফিল্ডটা। সেই ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে রয়েছে, পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ দি ডিজ। এই যে দেখো বিটাকে পয়েন্ট আউট করা রয়েছে এরকম পারপেন্ডিকুলার সিম্বল দিয়ে। হ্যাঁ, এই ডিটা যে প্লেনে আছে তার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে। আগের ছবি থেকেও নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো ডি এর প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি অ্যালাইন্ড রয়েছে। তো তাতে করে চার্জ পার্টিকেলটা কি একটা লোরেঞ্জ ফোর্স, ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্স করছে, যেটা আয়নটাকে একটা স্পাইরাল পাথে বেন্ড করাচ্ছে, একটা সার্কুলার পাথে বেন্ড করাচ্ছে। করে যখন এটা D1 এর এজের দিকে চলে এলো, যেহেতু এখানে তোমার অল্টারনেটিং পোটেনশিয়াল, জাস্ট পোটেনশিয়ালটা ফ্লিপ করে গেল। হ্যাঁ, তখন এখন কি হলো, এখন D1টা প্লাস হয়ে গেল, D2টা নেগেটিভ হয়ে গেল। তার মানে কি এটা D1 থেকে টুক করে D2 তে ঢুকে গেল, এবং এই যে ঢুকে যাওয়ার সময় কি এটা একটা অ্যাক্সিলারেশন পেলো।
এইটা প্লাস, ডান দিকেরটা প্লাস আর বাম দিকেরটা মাইনাস, তার মানে কি একটা অ্যাক্সিলারেশন পেয়ে গেল। আবার এই D2 ডিস্কের মধ্যে কি একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছে, হ্যাঁ, এফেক্টিভলি কোনো ইলেকট্রিক ফিল্ড পাচ্ছে না, তাহলে এর মধ্যেও কি একটা সার্কুলার ট্র্যাজেক্টরি এটা পারফর্ম করছে, বাট অফকোর্স অফ হায়ার রেডিয়াস। তার কারণ এখানে এনার্জিটা তো বেশি, ভেলোসিটিটা বেশি, তাহলে রেডিয়াস অফ দি সার্কুলার পাথ অফ দি স্পাইরাল পাথ উইল বি হায়ার। আবার এই D2 এজে যখন এলো, এই যে পয়েন্টটা এইখানে যখন এলো, তখন কি আবার পোটেনশিয়ালটা ফ্লিপ করে গেল, তাহলে ইট উইল এগেন এন্টার ইনটু D1 এরকম ভাবে। তাহলে D1 থেকে D2 থেকে D1 এরকম ভাবে এটা এ করছে, এবং এভরি টাইম একটা D কে ছেড়ে অন্য D তে ঢুকছে, ইট গেটস অ্যাক্সিলারেটেড। হ্যাঁ, এবং যত এটা অ্যাক্সিলারেটেড হচ্ছে, এই স্পাইরাল পাথের রেডিয়াসটা বাড়তে থাকছে বাড়তে থাকছে, বাড়তে 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 এটা তোমার যে ম্যাক্সিমাম অ্যাচিভেবল এনার্জি সেইটাকে পেয়ে যাচ্ছে। এখানে বেসিক্যালি সেই জিনিসটাই বলা রয়েছে, এবং এটা এগেন একটা খুব সুন্দর ভিডিও রয়েছে, সেই ভিডিওটাতে দেখো ভালোভাবে এক্সপ্লেন করা রয়েছে, কিছুটা আমি দেখাতে পারি আর কি এখানে। Cyclotron is a device ভিডিও হিসাবে কি দেখা যাচ্ছে এটা তোমাদের এতে Lawrence and M.S. Livingston in 1934. খুব খুব সেলফ এক্সপ্লেনেটরি। It সাউন্ডটা is কি used পাচ্ছো? to accelerate charged particles like proton and সাউন্ডটা আসছে না, neutrons. যাই হোক দেখো এখানে This results in production of high energy charged particle. In এটা nuclear বেসিক্যালি চার্জ physics, পার্টিকেলের এটা বলা such হচ্ছে। energized particles are used to bombard nuclei, causing nuclear reactions. A positively charged particle এই যে can be এখানে তোমার এই accelerated ডি to গুলোকে দেখানো high হয়েছে, energy আর ওই with the ইয়েলো help লাইন of an দিয়ে oscillating ম্যাগনেটিক ফিল্ড লাইন electric গুলোকে field. দেখানো হয়েছে। By making it cross the same electric field time and again with the use of a strong magnetic field. Two hollow half cylinders made of high দুটো হলো হাফ conductive সিলিন্ডার metals known as হাই কন্ডাক্টিং bees মেটালের are তৈরি, so placed that the straight edge will be face to face with a small gap between them. Now these two Ds are এদের connected মধ্যে to একটা two দেখো ইলেকট্রিক terminals পোটেনশিয়াল, of an অল্টারনেটিং পোটেনশিয়াল alternating অ্যাপ্লাই করা voltage হচ্ছে। source, an oscillator. It would help in changing polarity. If D1 is in the positive potential, then D2 will be in exact opposite, that is যেমনটা negative বললাম যে potential at the মুহূর্তে same D1 টা time. পজিটিভ পোটেনশিয়ালে D2 টা In সেই this মুহূর্তে way, নেগেটিভ they would be পোটেনশিয়ালে, oscillating এবং ঠিক and তার an পরের electric ইনস্ট্যান্টে field উল্টো would হয়ে be যাচ্ছে। created between them. One electromagnet is kept below the two Ds and one electromagnet is kept above the এই Ds. যে উপরে দুটো প্লেটকে Bottom দেখছো, এগুলো electromagnet বেসিক্যালি will have ইলেকট্রোম্যাগনেটকে north বলা pole হচ্ছে above আর কি। হ্যাঁ, and top ইলেকট্রোম্যাগনেটকে বলা electromagnet হচ্ছে, will have এবং south এখানে pole ম্যাগনেটিক below. লাইনস অফ ফোর্স গুলো আর পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ দি ডিস, যেমনটা বললাম একটু আগে। This would create a magnetic field ইয়েলো লাইন দিয়ে perpendicular to ম্যাগনেটিক the লাইনস অফ direction ফোর্স গুলোকে of ওরা the দেখাচ্ছে electric field. স্কিমেটিক্যালি। This entire arrangement is sealed in a vacuum box. The two Ds create an electric field. The direction of electric field is horizontal. The direction of magnetic field is vertical. When we place a positively charged particle, এবার which ধরো may একটা be a পজিটিভ চার্জ proton পার্টিকেল or a রয়েছে, হ্যাঁ, সে combination of প্রোটন, proton একটা and প্রোটন বা neutron একটা both. আলফা পার্টিকেল আছে ধরো, Since D1 is positive, D2 is negative, তাহলে there is an প্রোটনটা কি electric পুশড field হবে between them. বাই দি পজিটিভ প্লেট, ইট উইল বি Now অ্যাট্রাক্টেড a বাই দি নেগেটিভ force প্লেট, acts upon the charged particle and its direction would be the direction of E. Because of this force, the charged এটা particle বেসিক্যালি gets অ্যাক্সিলারেশন দিচ্ছে, এই acceleration, ইলেকট্রিক ফিল্ডটা and অ্যাক্সিলারেট because করছে। of acceleration, the speed increases till it enters the D. এই Since ডিতে ঢুকে D গেল, is an যখনই ডিতে enclosed ঢুকছে, এটা container, মেটাল so the মানে value of electric field তোমার is কন্ডাক্টিং 0. মেটেরিয়াল, এর ভিতরে So ইলেকট্রিক force ফিল্ডটা জিরো, becomes 0 and acceleration becomes 0. So ডিউ টু দি inside the ইলেকট্রিক ফিল্ড container, there is অ্যাক্সিলারেশনটা no ভিতরে electric জিরো, field, but there is magnetic field and its কিন্তু ভিতরে direction ম্যাগনেটিক is ফিল্ড এক্সপেরিয়েন্স north. করছে। এই The ম্যাগনেটিক charged ফিল্ডটা particle ন্যাচারালি now তোমার কি moves করবে, এটাকে সেমি perpendicular সার্কুলার to পাথে the রোটেট direction করাবে। of the magnetic field. It experiences a force in a direction perpendicular to the plane containing V and B. This force provides the centripetal force and makes the charged particle move along a circular path of radius
R is equal to mv এই upon ক্যালকুলেশনটা আমি Q পরে দেখাচ্ছি, times তোমরা b. ইনফ্যাক্ট আগেও দেখেছো এই ক্যালকুলেশনটা, খুব The সিম্পল particle ক্যালকুলেশন। makes a semicircle and comes to the gap. The time যখনই এই পজিশনে এলো পার্টিকেলটা, এ হয়ে গেল তোমার, এক মিনিট, a force in a direct act. The time taken যখনই is এই t জায়গাতে এলো by তখন কি 2, হচ্ছে, পোলারিটিটা চেঞ্জ করে যাচ্ছে। because if the time taken to complete one circle is t, b, its velocity is ওকে, v তো চলো আমি এটাকে স্কিপ and it করছি, is পরেরটাতে constant. যাচ্ছি, পরের স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, বোঝা গেছে তো স্কিমেটিক্যালি কিভাবে এটা কাজ করছে। এটা পরীক্ষার একটা কনভেনশনাল কোয়েশ্চেন। হ্যাঁ, ডেসক্রাইব দি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সাইক্লোট্রন। যদি এইটা পরীক্ষাতে পড়ে তাহলে এই যে ছবিটা আমি এখানে দেখিয়েছি, এই ছবিটা অবশ্যই এ করবে, আঁকবে একটা ছবি। এতগুলো গোল্লা না আঁকলেও চলবে, এতগুলো সার্কুলার ট্রাজেক্টরিকে না দেখালেও চলবে, কিন্তু স্কিমেটিক্যালি D1 কি D2 কি, এদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স, অল্টারনেটিং পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা হচ্ছে, পারপেন্ডিকুলারলি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে, এই জিনিসটা যেন থাকে আর কি। আর তারপরে ইন অ্যাডিশন বেসিক্যালি এই যে এই স্লাইডটা দেখছো আর তারপরে স্লাইড দেখছো, এই দুটো স্লাইডে যে কথাগুলো লেখা আছে সেইগুলো বললেই হবে, পুরোপুরি ওয়ার্কিং প্রিন্সিপালটাকে ডেসক্রাইব করা রয়েছে। এবার এখানে ছোট্ট একটু ম্যাথামেটিক্স। দি চার্জ পার্টিকেল অ্যাজ ইউ নো এক্সপেরিয়েন্স এ ম্যাগনেটিক ফোর্স হুইচ ইজ গিভেন বাই দিস এক্সপ্রেশন কিউ ইন্টু ভি ক্রস বি, ইউ নো দি সিম্বলস। এবার যেহেতু ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম, দি পার্টিকেল মুভ ইন এ সার্কুলার পাথ। এখানে ভিটা কি বেসিক্যালি তোমার যে প্লেনে আছে ম্যাগনেটিক ফিল্ডটা তার পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে, তাহলে এই ফোর্সটা কোন দিকে কাজ করবে, ফোর্সটা তোমার টুয়ার্ডস দি রেডিয়াল ডিরেকশন কাজ করবে। হ্যাঁ, তাহলে mv স্কোয়ার বাই আর যে সেন্ট্রিপিটাল ফোর্স, এইটা কিসের সাথে সমান, কিউ ভি বি, মানে এই ম্যাগনেটিক ফোর্সের ম্যাগনিটিউডটা কত, কিউ ভি বি, বিকজ ভি আর বি পারপেন্ডিকুলার। তাহলে এখান থেকে আমরা আরটাকে ক্যালকুলেট করতে পারি। দিস গিভস দি রেডিয়াস অফ সেমি সার্কুলার পাথ। যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক কোর্সে তোমরা এটা একটা সিম্পল প্রবলেম হিসাবে করে এসেছো। তো readily we can calculate the angular frequency of circular motion. Angular frequency is given by v by r. এখানে ভিটা আমরা তো দেখতেই পাচ্ছি, এই যে r equals to এইটা, এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো দেখতে পাচ্ছ qb by m। একটা ইন্টারেস্টিং পয়েন্ট টু নোট যে এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি ভেলোসিটি। ভেলোসিটি যাই হোক না কেন, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা তোমার কনস্ট্যান্ট। তার মানে কি বোঝাচ্ছে, পার্টিকেলটা যখন লোয়ার এনার্জিতে রয়েছে তখন এর একটা হাফ সার্কেল একটা প্লেটকে কাভার করতে যে সময় লাগছে, খুব হায়ার এনার্জিতে যখন আছে তখনও কিন্তু তোমার ওই প্লেটটা কাভার করতে একই রকম সময় লাগছে। এই ছবি রেফারেন্সে দেখো, ধরো এই যে সেমি সার্কুলার পাথটা, এই সেমি সার্কুলার পাথটা কাভার করতে এর যদি t/2 সময় লাগে, তাহলে এই হায়ার রেডিয়াসের সেমি সার্কুলার পাথটা ট্রাভেল করতেও কিন্তু এর t/2 সময় লাগছে। কেমন, এই আইডিয়াটা বোঝা গেছে কি? এটা খুব ইম্পর্টেন্ট একটা আইডিয়া আর কি। হ্যাঁ, সার্কুলার যে ফ্রিকোয়েন্সিটা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা, সেইটা ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি। ওকে, আচ্ছা, তারপর আমরা উই ক্যান প্রসিড, পার্টিকেল এনার্জিটা ক্যালকুলেট করতে পারি। দি স্পিড অফ দি পার্টিকেল ভি ইকুয়ালস টু কিউবি আর বাই এম। আগের স্লাইড থেকে আমি এলাম, তাহলে কাইনেটিক এনার্জিটা কত, হাফ এম ভি স্কোয়ার। এখানে ভিটাকে আমরা পুট করে দিয়েছি, দিয়ে এইরকম ভাবে লিখেছি। কেমন, ভিটাকে এখান থেকে পুট করে দিয়ে আমরা এরকম ভাবে লিখেছি। এবার ইন টার্মস অফ সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি কিভাবে লেখা যায়, সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি হচ্ছে কিউবি বাই 2πm। তাহলে এই এক্সপ্রেশনে, এই যে এক্সপ্রেশনটা ছিল সেই এক্সপ্রেশনে আরটাকে আমরা রিপ্লেস করে এরকম, মানে আরটাকে নয়, এটাকে ইন টার্মস অফ এফসি লেখা হয়েছে আর কি। আগের এক্সপ্রেশনে আমরা ওই কোনোভাবে একটা রিপ্লেসমেন্ট করেছি, সম্ভবত বিটাকে এ করে দেওয়া হয়েছে। বিটাকে যদি উড়িয়ে দাও তাহলে ফ্রিকোয়েন্সির টার্মে এরকম ভাবে লিখতে পারো। এই এক্সপ্রেশনটা মোর আর কি ফর্মাল। হ্যাঁ, এটা আরো ফর্মাল এক্সপ্রেশন। কেন, তার কারণ এইখানে দেখো, এই যে এফসিটা সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, এটা তো কনস্ট্যান্ট। এই সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সিটা বেসিক্যালি আমরা যে আরএফটা অ্যাপ্লাই করছি তার সাথে সমান। কেন, বুঝতে পেরেছো? যে আরএফটা অ্যাপ্লাই করা হচ্ছে তার সাথে সমান, তার কারণ কোনো একটা সেমি সার্কুলার ডিস্ককে কাভার করতে যে সময় নিচ্ছে, ঠিক সেই সময় তো তোমার পোটেনশিয়ালটাকে ফ্লিপ করতে হচ্ছে। তাহলে পার্টিকেলের যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সেইটা বেসিক্যালি এখানে আমরা যে রেডিও ফ্রিকোয়েন্সিটা অ্যাপ্লাই করেছি অ্যাজ দি ড্রাইভিং পোটেনশিয়াল আরএফ, তার সাথে সমান।
তাহলে এইটা তোমার কিন্তু মোর ফর্মাল এক্সপ্রেশন আর কি, কাইনেটিক এনার্জি বা এনার্জি গেইনড বাই দি চার্জ পার্টিকেল 2π² fc² ইন্টু mr²। এখন একটা সাইক্লোট্রনের একটা পার্টিকুলার রেডিয়াস রয়েছে, তাহলে আর এর যে ম্যাক্সিমাম ভ্যালু, এই সাইক্লোট্রন পাথের ম্যাক্সিমাম ভ্যালুটা কত হতে পারে, ক্যাপিটাল আর এর সাথে সমান হতে পারে। কাজে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যেটা আমরা একটা চার্জ পার্টিকেলকে ইম্পার্ট করতে পারি সেটা হচ্ছে এই এক্সপ্রেশনের সাথে সমান। এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো যে এই ম্যাক্সিমাম এনার্জিটা সাইক্লোট্রনের রেডিয়াসের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। অর্থাৎ সাইক্লোট্রনের রেডিয়াসটা আমরা যত বড় করতে পারবো তত আমরা হাই এনার্জিতে অ্যাক্সিলারেট করতে পারবো। এইটা প্রপোর্শনাল টু এম, যত আমরা হেভিয়ার মাস নেব তত তার এনার্জিটা হায়ার করতে পারবো, আর আমরা যত হাই ফ্রিকোয়েন্সি ড্রাইভ হিসাবে নেব ন্যাচারালি তার এনার্জিটা মানে তত বেশি বাড়ানো যেতে পারে। ঠিক আছে, এই এক্সপ্রেশনটা ডিরাইভ করতে বলে আর কি, হোয়াট ইজ দি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, বা ডিরাইভ অ্যান এক্সপ্রেশন ফর দি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি দ্যাট ক্যান বি অ্যাচিভড ইন এ সাইক্লোট্রন। হ্যাঁ, সেটাই বললাম না, সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি যেটা সেইটা বেসিক্যালি তোমার এই রেডিও ফ্রিকোয়েন্সিটার সাথে সমান হতে হবে। যদি না হয় তাহলে তো তোমার এই ফেজ সিঙ্ক্রোনাইজেশনটা থাকবে না। এইটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? লিনিয়ার অ্যাক্সিলারেটরে যেমন ফেজ সিঙ্ক্রোনাইজেশনটা ইম্পর্টেন্ট, এখানেও তোমার ফেজ সিঙ্ক্রোনাইজেশনটা ইম্পর্টেন্ট। কোনো একটা ডিকে যখন ছাড়ছে, ধরো এই যে ডিটা, এইটাকে যখন ছাড়ছে তখন যদি পোটেনশিয়ালটা ফ্লিপ না করে তাহলে তো এটা অ্যাক্সিলারেটেড হবে না, এই চেম্বারে ঢুকতে নাও পারে, বা ঢুকলেও সেটা হাই এনার্জিতে অ্যাক্সিলারেটেড এনার্জিতে ঢুকবে না। হ্যাঁ, কাজেই কোন একটা ডিতে একটা হাফ সেমি সার্কুলার পাথ ঘুরতে যে সময় লাগছে ঠিক সেই সময় কি পোটেনশিয়ালটাকে ফ্লিপ করতে হচ্ছে। কাজেই পার্টিকেলটার যে সার্কুলার ফ্রিকোয়েন্সি, পার্টিকেলের যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সেইটা তোমার এই ড্রাইভিং আরএফ এর ফ্রিকোয়েন্সির সাথে সমান হতে হবে। ক্লিয়ার হয়েছে? না হলে কিন্তু ফেজ সিঙ্ক্রোনাইজেশনটা লস্ট হয়ে যাবে। হ্যাঁ, এবং পার্টিকেল উইল নো লঙ্গার বি অ্যাক্সিলারেটেড, পার্টিকেলটা কিন্তু আর অ্যাক্সিলারেটেড হবে না। পারলে? ফলো করতে পারলে? ওকে, তো চলো, তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আর কি, আমি পরে আরেকটু এটা নিয়ে কন্টিনিউ করব। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, এখান থেকে তো আমি যেটা ডিসকাস করলাম যে একটা সাইক্লোট্রনের রেডিয়াসকে আমি যদি বাড়াই তাহলে এর পার্টিকেলের এনার্জিটা বাড়তে থাকবে। হ্যাঁ, কিন্তু লিমিটেশনটা কোথায়? একটা পার্টিকেলের এনার্জিকে, সাইক্লোট্রনের রেডিয়াসকে কিন্তু যত খুশি বাড়ানো যায় না, আরবিটারিলি লার্জ করতে পারি না। চ্যালেঞ্জটা হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডটাকে নিয়ে। একটা এত বড় ওয়াইডার রিজিয়নে, বুঝতে পারছো, এই যে আমাদের ভিসিসিতে যে সাইক্লোট্রন রয়েছে সেটা রেডিয়াসটা 2 মিটার। হ্যাঁ, 2 মিটার ইজ কোয়াইট লার্জ। এইরকম 2 মিটার রেডিয়াসের একটা ভলিউম, সেই ভলিউমটাকে তো ভ্যাকুয়ামে রাখতে হবে। সেই ভলিউমটার মধ্যে আমাকে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে হবে, যে ম্যাগনেটিক ফিল্ডটা ইজ স্ট্রং এনাফ, ইজ অফ দি অর্ডার অফ 1 টেসলা, এইরকম অর্ডারের ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, সুতরাং ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এতটা ভলিউমে রাখা, হ্যাঁ, সেটা ইজ এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। প্লাস এতটা ভলিউমকে ভ্যাকুয়ামে রাখা, যে কোনো অ্যাক্সিলারেটারে কিন্তু হাই ভ্যাকুয়ামটা একটা ম্যান্ডেটারি ব্যাপার। যে কোনো অ্যাক্সিলারেটারের মধ্যে কিন্তু খুব হাই ভ্যাকুয়াম মেনটেন করতে হবে। কেন বলতে পারো? why high vacuum is necessary for any particle accelerator? একদমই তাই, যদি হাই ভ্যাকুয়াম না হয়, হ্যাঁ, তাহলে কি হবে? কলিশন হবে, দি পার্টিকেল উইল এক্সপেরিয়েন্স কলিশনস অ্যান্ড কলিশন উইল অলওয়েজ কজ এনার্জি লস। তাতে করে কি হবে? আমরা ডিজায়ারেবল এনার্জি পাবো না কিন্তু। সুতরাং হাই ভ্যাকুয়ামটা একটা এসেনশিয়াল পার্ট ফর এনি অ্যাক্সিলারেটর ডিজাইন। ইনফ্যাক্ট সাইক্লোট্রনের ক্ষেত্রে এটা একটা সত্যি প্রবলেম। সাইক্লোট্রনের ক্ষেত্রে দেখো, তোমার পার্টিকেলটা তো বেসিক্যালি একটা বড় রেডিয়াস, মানে 0 থেকে বেসিক্যালি একটা বড় রেডিয়াসের পাথে অরবিট করছে। কাজেই এন্টায়ার ডোমেনটাকে আমাকে কিন্তু ভ্যাকুয়ামে রাখতে হবে। এইখানেই কিন্তু তোমার সিঙ্ক্রোট্রনে একটা বড় সিগনিফিক্যান্ট আর কি ডেভেলপমেন্ট। সিঙ্ক্রোট্রনের ক্ষেত্রে পার্টিকেলটাকে একটা ফিক্সড রেডিয়াসের পাথে ঘোরানো হয়। হ্যাঁ, কাজেই সেই পার্টিকুলার রেডিয়াসের মধ্যে একটা ছোট ভলিউম আমরা যদি ভেবে নিই, সেইটাকে ভ্যাকুয়ামের মধ্যে রাখলেই হলো আর কি। এতটা হাই ভলিউমকে ভ্যাকুয়ামের মধ্যে রাখার দরকার নেই সিঙ্ক্রোট্রনের ক্ষেত্রে।
এই তো আচ্ছা, আরেকটা বড় সমস্যা যেটা সাইক্লোট্রনের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই রিলেটিভিস্টিক এফেক্টটা। যদি একটা চার্জ পার্টিকেলকে আমরা অ্যাক্সিলারেট করতেই থাকি, হ্যাঁ, যদি রিলেটিভলি হায়ার এনার্জিতে চলে যায়, মানে সেই এনার্জিতে যেখানে তোমার এই রেস্ট মাসটা তার সাথে কম্পারেবল, তাহলে কি হবে, রিলেটিভিস্টিক এফেক্টটা সিগনিফিক্যান্ট হয়ে যাবে। এবং রিলেটিভিস্টিক এফেক্ট সিগনিফিক্যান্ট মানে কি, তোমার সেখানে মাসের ভেরিয়েশন হবে, রিলেটিভিস্টিক মাস ভেরিয়েশন হবে। আমি এইমাত্র একটু আগে বললাম যে তোমার এই রেডিয়াসটা হচ্ছে তোমার কি এইরকম mv/qb, আমি ওমেগা সিটা বললাম যে qb/m ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি। সত্যি কি সেটা তখন ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট থাকবে? যদি রিলেটিভিস্টিক কেসে চলে যাই, পার্টিকেলটাকে যদি খুব হাই এনার্জিতে অ্যাক্সিলারেট করা হয়, যেটা কিনা তার রেস্ট মাসের সাথে কম্পারেবল, যেখানে রিলেটিভিস্টিক এফেক্ট বিকাম সিগনিফিক্যান্ট, সেখানে তোমার মাসটা তো ভেলোসিটি ডিপেন্ডেন্ট হয়ে যায়। তাহলে ওমেগা সি উইল বি ডিপেন্ডেন্ট অন ভেলোসিটি। আর ওমেগা সি যদি ভেলোসিটির সাথে ডিপেন্ডেন্ট হয়, আমরা তো এখানে একটা রেডিও ফ্রিকোয়েন্সি, ফিক্সড ফ্রিকোয়েন্সিকে ইউজ করছি, তাহলে ফেজ সিঙ্ক্রোনাইজেশন উইল বি লস্ট, পার্টিকেলটা তাহলে এফেক্টিভলি অ্যাক্সিলারেটেড হবে না। এটা একটা কিন্তু বড় লিমিটেশন সাইক্লোট্রনে। হ্যাঁ, ইট ডাজ নট টেক ইনটু অ্যাকাউন্ট দি রিলেটিভিস্টিক কনসিডারেশন। এবং দিস ইজ দি রিজন যে জন্য আমরা ইলেকট্রনকে সাইক্লোট্রনে অ্যাক্সিলারেট করতে পারি না। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াই ক্যান উই নট অ্যাক্সিলারেট ইলেকট্রনস ইন সাইক্লোট্রন? তার কারণ সাইক্লোট্রনের রেস্ট মাস এনার্জিটা তো খুব কম, টিপিক্যালি কত, 0.5 মেগা ইলেকট্রন ভোল্ট। কাজেই ইলেকট্রনটাকে যদি আমরা হাই এনার্জিতে অ্যাক্সিলারেট করতে চাই, খুব চট করে এটা রিলেটিভিস্টিক মাসের কাছাকাছি রিলেটিভিস্টিক এনার্জি অ্যাচিভ করে ফেলবে, যেখানে তার রিলেটিভিস্টিক মাস ভেরিয়েশনটা সিগনিফিক্যান্ট হয়ে যাবে। হ্যাঁ, রিলেটিভিস্টিক মাস ভেরিয়েশন যদি হয়, ফিক্সড ফ্রিকোয়েন্সি ড্রাইভ দিয়ে কখনো আমরা সিঙ্ক্রোনাইজড ম্যানারে সাইক্লোট্রনের মধ্যে অ্যাক্সিলারেট করতে পারবো না। দিস ইজ দি রিজন যে ক্লাসিক্যাল সাইক্লোট্রনে আমরা ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করতে পারি না। ওকে, তো ওয়ে আউট কি সাইক্লোট্রনে? এই যে হায়ার এনার্জিতে যখন রিলেটিভিস্টিক এফেক্টটা সিগনিফিক্যান্ট হয়ে যায়, সেইটাকে কিভাবে কম্পেনসেট করা যায়? দুটো ভাবে কম্পেনসেট করা যায়। একটা হচ্ছে আমরা যে আরএফ ফিল্ডটা ইউজ করছি তার ফ্রিকোয়েন্সিটাকে ভ্যারি করাও অ্যাকর্ডিং টু রিলেটিভিস্টিক মাস ভেরিয়েশন। সেইটা যে ইনস্ট্রুমেন্টে করা হয় সেটাকে সিঙ্ক্রো সাইক্লোট্রন বলা হয়। আর আরেকটা উপায় হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডটাকে ভ্যারি করাও। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডটাকে ভ্যারি করাও যাতে করে তোমার এই রিলেটিভিস্টিক মাস ভেরিয়েশনটা কম্পেনসেটেড হয়। সেইটা করা যায় যে ইনস্ট্রুমেন্টে, সেটা হচ্ছে আইসোকোনাস সাইক্লোট্রন বা অ্যাজিমুথালি ভ্যারিং ফিল্ড সাইক্লোট্রন, এভিএফ সাইক্লোট্রন। এইগুলোর মধ্যে আমি ডিটেলে যাব না, হ্যাঁ, এইগুলো তোমাদের খুব আনলাইকলি। জাস্ট শুধু সাইক্লোট্রনের লিমিটেশন, প্রবলেমটা জেনে রাখো এবং তার ওয়ে আউটটা কি সেটা ব্রিফলি শুনে রাখো। এই যে এখানে যেমনটা দেখানো হয়েছে, বলো। আইসোক্রোনাস মানে হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড তো এখানে নেই, এটা বেসিক্যালি তোমার স্পেশাল ভেরিয়েশন হয়। আগে এই যে ব্র্যাকেটে লেখা রয়েছে অ্যাজিমুথালি ভ্যারিং ফিল্ড, পজিশনের রেসপেক্টে একটা ম্যাগনেটিক ফিল্ড ভেরিয়েশন করা হয় এখানে। হ্যাঁ, কি হয় না? ইনার্সিয়া কনসিডার করা হয় মানে? আমি তোমার প্রশ্নটা বুঝতে পারছি না, তুমি ঠিক কি বলতে চাইছো। একটা ডি ছেড়ে যখনই বেরোচ্ছে, এটা চট করে অন্য ডিটাতে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এখানে তোমার ইনার্সিয়া কোথায় আসছে? পার্টিকেলটা তো অ্যাক্সিলারেটেড। আর ইলেকট্রনের কথা ভাবছোই বা কেন? ইলেকট্রন তো তোমার সাইক্লোট্রন অ্যাক্সিলারেট করা যায় না বললাম। তাহলে প্রশ্নটা কি বুঝলাম না ঠিক। এনিওয়ে, পরে 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 ডিসকাস করবো, এখন খুব রেলিভেন্ট নয়। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, ডি ডি থাকছে। ডিটা তো তোমার গ্যাসিয়াস স্টেটে নেই রে বাবা, ডিটা তো সলিড স্টেট। ডিটা তো, হ্যাঁ, যে পার্টিকেলকে অ্যাক্সিলারেট করছে সেটা তো থাকবেই। অ্যাবসলিউট ভ্যাকুয়াম বলে তো হয় না কিছু। হ্যাঁ, আমরা আমাদের এখানে
ফ্রি স্পেসে আলাদা ব্যাপার, কিন্তু আমাদের ডোমেনে অ্যাবসলিউট ভ্যাকুয়াম তো কখনো ক্রিয়েট করতে পারি না। আমরা 10⁻⁻10 -11 মিলিবার পর্যন্ত যেতে পারি, তার থেকে নিচে নামতে পারি না। 10⁻10 যাওয়াটা ইজ নট অ্যান ইজি টাস্ক, হ্যাঁ, ইজ ভেরি ডিফিকাল্ট। সোজা কথায় তোমাকে অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিকেবল করতে হবে। ভ্যাকুয়াম মানে কিছু নাই, এই কথাটা হচ্ছে তোমার তাত্ত্বিক কথা আর কি, প্র্যাকটিক্যাল নয়। হ্যাঁ, তো ওকে, তো এইখানে এই যে রিলেটিভিস্টিক মাস যেটা ভেরিয়েশন, সেটাকে কিভাবে লেখা যায় এটা তোমরা দেখে এসেছো আগে, সাম গামা ইন্টু m0। কাজেই রিলেটিভিস্টিক যে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি সেইটার ভেরিয়েশন কেমন হবে, QB/2πm আমরা দেখেছিলাম না আগে, QB/2πm। তো এখানে তুমি ওই m এর জায়গায় এটাকে বসিয়ে দাও, তাহলে বেসিক্যালি কি দাঁড়াচ্ছে যে এখানে f0/গামা এটার সাথে সমান। অর্থাৎ তোমার রিলেটিভিস্টিক মাসের যদি ভেরিয়েশন হয়, তাহলে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করছে। এইটাকে কম্পেনসেট করা যায় দুভাবে। একটা হচ্ছে সিঙ্ক্রোসাইক্লোট্রন, শুধু শুনে রাখো, জাস্ট কিছু ডিটেলে পড়ার দরকার নেই। সিঙ্ক্রোসাইক্লোট্রন, সেখানে আমরা ওই আরএফ ফিল্ড যেটা অ্যাপ্লাই করছি, D1 D2-র মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডটাকে অ্যাপ্লাই করছি, তার ফ্রিকোয়েন্সিটাকেই ভ্যারি করি, যাতে করে এটা তোমার এই গামার যে এটা গামা ফ্যাক্টরটাকে ইনকর্পোরেট করতে পারে। এই যে এইরকম একটা নিয়ম মেনে জিনিসটাকে ভ্যারি করানো হয়। আর আরেকটা হচ্ছে তোমার ওই আইসোক্রোনাস সাইক্লোট্রন, সেখানে ম্যাগনেটিক ফিল্ডটাকে ভ্যারি করানো হয় যাতে, এবং ফ্রিকোয়েন্সিটাকে ফিক্স রাখা হয় আর এই, হ্যাঁ, তাতে করে রিলেটিভিস্টিক মাস ভেরিয়েশনটা কম্পেনসেটেড হয়, এর এফেক্টটাকে কম্পেনসেট করা হয়। এই আচ্ছা, এখানে কয়েকটা খুব সিম্পল কোয়েশ্চেন আছে, যদি সাইক্লোট্রনের ওয়ার্কিংটা বুঝে থাকো ভালো করে, তাহলে এই কোয়েশ্চেনগুলো রেডিলি অ্যান্সার দিতে পারবে। যেমন, হোয়াট ইজ দি সোর্স অফ এনার্জি অফ দি অ্যাক্সিলারেটেড আয়ন্স? আমরা আগেই বলেছি যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কিন্তু সোর্স অফ এনার্জি। ম্যাগনেটিক ফিল্ড বলতে এখানে স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড ইউজ করা হয়, ইট ডাজ নট ডু এনি ওয়ার্ক। তাহলে অ্যাকচুয়ালি এনার্জি সোর্সটা কি? এনার্জি সোর্স হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ, রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, হোয়াই ইজ দি সাইজ অফ দি সাইক্লোট্রন ইজ সো লার্জ? কেন বড় করা হয়? আমরা একটু ক্যালকুলেশন করেই দেখে এলাম যে ম্যাক্সিমাম এনার্জি দ্যাট ক্যান বি অবটেন্ড ফ্রম এ সাইক্লোট্রন ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার। সো দিস ইজ অবভিয়াস রিজন যে সাইক্লোট্রনের সাইজটা বড় করা হয়। আচ্ছা, হুইচ পার্টিকেল বিটুইন প্রোটন অ্যান্ড আলফা ক্যান বি অ্যাক্সিলারেটেড টু হায়ার এনার্জি? এটাও আমরা আগে ক্যালকুলেশন থেকে দেখে এলাম যে ইকে ম্যাক্স ইজ প্রপোর্শনাল টু ম্যাস। কাজে আলফা পার্টিকেলের ম্যাসটা যেহেতু প্রোটনের থেকে 4 টাইমস লার্জার, কাজে আলফা পার্টিকেলে আমরা হায়ার এনার্জি অ্যাচিভ করতে পারবো। আর পরেরটা তো আমি বললামই যে ক্লাসিক্যাল সাইক্লোট্রন ক্যান নট অ্যাক্সিলারেট ইলেকট্রন। কেন? তার কারণ লাইট পার্টিকেল এখানে হায়ার আর দরকার হবে, আর রিলেটিভিস্টিক এফেক্টটাও এফেক্টিভ হবে। এইটা বুঝতে পারলে হায়ার আর কেন দরকার? তার কারণ, হ্যাঁ, এই যে এনার্জির এক্সপ্রেশনটা দেখো, এনার্জি এক্সপ্রেশনটা কি মাসের সাথে প্রপোর্শনাল। যেহেতু খুব লাইট মাস, কাজেই তোমাকে যদি একটা সিগনিফিক্যান্ট হাই এনার্জি দিতে হয়, তাহলে তোমাকে বড় রেডিয়াসের সাইক্লোট্রন ডেভেলপ করতে হবে। হ্যাঁ, তো এই সাইক্লোট্রনে কিন্তু আমরা করতে পারি না আর কি। এখানে একটা সিম্পল প্রবলেম আছে, এসএন ঘোষালের বই থেকে নেওয়া, একটা জাস্ট মানে ভ্যালুগুলো সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য। একটা সাইক্লোট্রন যার রেডিয়াস হচ্ছে 1 মিটার, এখানে যে স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় দ্যাট ইজ 1.5 টেসলা। আর যে চার্জ পার্টিকেল, এটা ধরো তোমার একটা সে আলফা পার্টিকেল, 2 × Q দেখতে পাচ্ছ, আর মাসটা হচ্ছে এই আলফা পার্টিকেলের যে মাস তার সাথে সমান। তো এখানে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি তাহলে কত হবে? জাস্ট ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দাও, হ্যাঁ, QB/2πm। এটাই ক্যালকুলেট করলে আমরা যেটা পাই 11.5 মেগাহার্জ। আমি আগেই বললাম যে সাইক্লোট্রন এরকম আরএফ রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করা হয়, যেটা টিপিক্যালি মেগাহার্জ অর্ডারের আর কি, ফিউ মেগাহার্জ থেকে ফিউ টেন্স অফ মেগাহার্জ এইরকম অর্ডারের হয়। আর এনার্জি অফ দি আলফা পার্টিকেল কতটা এনার্জি গেইন করবে? জাস্ট এগেন ইউজ দি ফর্মুলা 2π²fc²mr²। এটাকে মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করেই লিখবে, হ্যাঁ, তুমি অ্যান্সারটা জুলেই পাবে ভ্যালুগুলোকে বসালে। কিন্তু এটা নিউক্লিয়ার ফিজিক্সের যে কোনো ক্ষেত্রে যদি এনার্জির চায়, নিউমেরিক্যাল ভ্যালু চায়, তাহলে আমি এটা সাজেস্ট করবো যে সবসময় এটাকে মেগা ইলেকট্রন ভোল্ট ইউনিটে রিপ্রেজেন্ট করে দিয়েছ, তাহলে এটা ইজিয়ার হয় টু রিড অ্যান্ড টু ইভ্যালুয়েট। মেগা ইলেকট্রন ভোল্ট ইউনিটেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করবে। তো এটা 107.8 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা একটা স্ট্যান্ডার্ড প্রবলেম, হ্যাঁ, এরকম ধরনের প্রবলেম পরীক্ষাতে থাকে, জাস্ট ফর্মুলা বেসড প্রবলেম, 4 নম্বরের একটা প্রবলেম। ওকে, বোঝা গেছে এটা? সাইক্লোট্রন নিয়ে কারো কোনো প্রশ্ন? ওকে, চলো লাস্ট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হলো তো হতেই হবে, নাহলে চার্জ পার্টিকেল গুলো ঘুরবে কোথায়?
না, থিকনেসটা কি যায় আসে, থিকনেসটা কি যায় আসে বলো? না, পার্টিকেলের যে পাথটা সেটা তো একটা প্লেনে হচ্ছে, পার্টিকেলের একটা পাথ প্লেনে হচ্ছে, সেই প্লেনটা যদি তোমার ওই ডি এর যে হলো স্পেসটা সেখানে কন্টেন্ট হয় তাহলেই হলো। বরং বরং টার্গেট থাকবে যে যতটা কম করা যায়, তাই না? তার কারণ বেশি করা মানে কি, তোমাকে ভ্যাকুয়াম নিয়ে লড়াই করতে হবে। এই সাইক্লোট্রনে যেহেতু ভলিউমটা এফেক্টিভলি অনেক বড়, এই যে বললাম না 2 মিটার রেডিয়াস, মানে বুঝতে পারছো একটা বিশাল ভলিউম, এটাকে ভ্যাকুয়াম মেনটেন করা একটা এক্সট্রিমলি চ্যালেঞ্জিং টাস্ক। খুব খুব বড় ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় আর কি। ওকে, তো আমরা আগের ডিসকাশন থেকে যেটা দেখলাম যে সাইক্লোট্রনে তো ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করা সম্ভব নয়, বাট আমাদের ইলেকট্রনকে তো অ্যাক্সিলারেট করতে লাগেই, যেহেতু ইলেকট্রনের রেস্ট মাস এনার্জিটা বড্ড কম, কাজে ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করা মানে বেসিক্যালি রিলেটিভিস্টিক ডোমেনে চলে যাওয়া বোঝায় আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে সলিউশন ওয়ে আউট হচ্ছে এই বিটাট্রন। হ্যাঁ, বিটাট্রন যেটা নামটা শুনেই বুঝতে পারছো, বিটাট্রন মানে বিটা পার্টিকেলকে অ্যাক্সিলারেট করা আর কি। এখানে তোমার ওই অ্যাক্সিলারেটর মানেই শেষে ওই একটা ট্রন এ রয়েছে, টার্ম রয়েছে। যেমন তোমরা ওই সাইক্লোট্রন পেলে বিটাট্রন, তারপরে সিনক্রোট্রন, এইগুলো সবেরই থাকে। বিটাট্রনটা হচ্ছে একটা পার্টিকেল অ্যাক্সিলারেটর যেটাকে এই বিটা পার্টিকেল অ্যাক্সিলারেট করার জন্য ডেভেলপ করা হয়েছিল, এবং ইট ক্যান অ্যাক্সিলারেট বিটা পার্টিকেলস টু অ্যাবাউট 300 মেগা ইলেকট্রন ভোল্ট। বুঝতে পারছো, হিউজ এনার্জি বিটা পার্টিকেলের ক্ষেত্রে এটা। ইট ইজ এসেন্সিয়ালি এ ট্রান্সফর্মার উইথ এ টোরাস শেপড, আমরা ডুনাট শেপ বলে পরে এতে দেখাবো, এতে থাকে, যেখানে তোমার একটা অল্টারনেটিং কারেন্ট প্রাইমারি কয়েলে এ করা হয়, দ্যাট অ্যাক্সিলারেটস ইলেকট্রন ইন দি ভ্যাকুয়াম টিউব ইন এ সার্কুলার পাথ। আনলাইক দি সাইক্লোট্রন, যেখানে রেডিয়াসটাকে আমরা দেখছি টাইমের রেসপেক্টে ভ্যারি করছে, ম্যাগনেটিক ফিল্ডটা কনস্ট্যান্ট থাকছে, এখানে ঠিক উল্টোটা, এখানে রেডিয়াসটা কনস্ট্যান্ট থাকে। দি বিটা পার্টিকেল, দি ইলেকট্রন ইজ রোটেটেড অ্যাবাউট এ ফিক্সড পাথ, একটা পার্টিকুলার রেডিয়াসের পাথে এটাকে রোটেট করানো হয়, whereas the magnetic field is varied with respect to time. এই যে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটস ইলেকট্রিক ফিল্ড, তোমরা জানো ফ্যারাডেজ ল। ম্যাগনেটিক ফিল্ডটা যদি টাইম ভ্যারিং হয় তার মানে কি ম্যাগনেটিক ফ্লাক্সটা টাইম ভ্যারিং, তাহলে এখানে কি ইএমএফ ইনডিউসড হবে, সেইটাই অ্যাকচুয়ালি তোমার এনার্জাইজ করছে আর কি। হ্যাঁ, in a cyclotron, as I said, the radius of the path increases with time while the magnetic field remains constant. এই যে শেষের আগের পয়েন্টটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। On the other hand, the radius of the path in betatron remains constant while the magnetic field varies with time. The time varying magnetic field generates electric field which accelerate the ions. এখানে তোমার ছবিটা দেওয়া রয়েছে, পাশে একটা ডোনাটের শেপ দেওয়া রয়েছে, এরকম ধরনের শেপেরই ইউজড হয় আর কি, মানে এতটাই ছোট নয়, বড় হয় অবশ্যই। এই যে এক একটা বেসিক্যালি এক একটা বিটাট্রনের মতো ভাবতে পারো আর কি। এখানে তোমার একটা স্কিমেটিক দেওয়া রয়েছে, এই পুরো চ্যাপ্টারটাই এই শতদল স্যারের বইটা ফলো করতে পারো আর কি, এটা বেশ ভালো বই, প্রিসাইজলি লেখা আছে, তোমাদের সিলেবাসে যেগুলো রয়েছে সব এই বইটাতে কভার করা রয়েছে। আমি অন্যগুলোর জন্য এই বইটা সেভাবে ফলো করিনি, বাট বিটাট্রনটা পুরোটাই উনার বইটা থেকে নেওয়া আর কি। এখানে তোমার বেসিক্যালি দুটো পার্ট হিসাবে দেখাবো, এই যে জিনিসটা যেটাকে আমি মার্ক করছি, এইটা বেসিক্যালি তোমার ওই সার্কুলার পাথটা বোঝাচ্ছে, যে পাথে বিটা পার্টিকেলটাকে অ্যাক্সিলারেট করা হচ্ছে। হ্যাঁ, এই যে পাথটা আমি ক্রস দিয়ে মার্ক করলাম, এটা হচ্ছে তোমার সেই সার্কুলার পাথটা যে পাথে বিটা পার্টিকেলটাকে অ্যাক্সিলারেট করা হচ্ছে। ধরা যাক যে এই পার্টিকুলার এতে অ্যাট দি লোকেশন অফ দি অরবিট B0টা হচ্ছে অ্যাভারেজ ম্যাগনেটিক ফিল্ড। এইখানে যে অ্যাভারেজ কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু ওভার স্পেস, নট ওভার টাইম, খেয়াল করে রাখবে। এইখানে যে অ্যাভারেজ ম্যাগনেটিক ফিল্ডটা আমরা বলছি সেইটা অ্যাভারেজ ওভার স্পেস, নট ওভার টাইম। তো এইটা তাহলে তোমার B0টা ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দি পাথ, অরবিটটা যেখানে রয়েছে সেই অরবিটের এতে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে B0। আর বাকি যে রিজিয়ানটা, এই যে রিজিয়ানটা, এটাকে সেন্ট্রাল রিজিয়ান বলছে এরা, সেই সেন্ট্রাল রিজিয়ানে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে B অ্যাভারেজ। ক্লিয়ার? তো এই দুটো ম্যাগনেটিক ফিল্ডই কিন্তু পারপেন্ডিকুলার। হ্যাঁ, দি পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দি অরবিট প্রোভাইডস দি নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স। অফকোর্স, যেহেতু সার্কুলার পাথে রোটেট করছে, কাজে একে তো সেন্ট্রিপিটাল ফোর্স দিতে হচ্ছে, আর এই সেন্ট্রিপিটাল ফোর্সের সোর্স কোনটা হতে পারে? অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ড, দি লোরেঞ্জ ফোর্স। এখানে ওরা চার্জটাকে ই ধরেছে, কাজে লোরেঞ্জ ফোর্সটা কত? EVB 0।
সেইটা কি এম ভি স্কোয়ার বাই আর। এখানে সব জায়গাতেই এমটা ফাংশন অফ ভি লেখা রয়েছে, তার মানে মাসটাকে রিলেটিভিস্টিক মাস হিসাবে অ্যাজিউম করে নেওয়া হচ্ছে। So what is the momentum of the electron? Momentum of the electron is mass times velocity, that is E into B0 into R. হয়েছে? আচ্ছা, এবার যেটা বলছিলাম যে বিকজ দি ম্যাগনেটিক ফিল্ড ইজ চেঞ্জড উইথ রেসপেক্ট টু টাইম, B0 ইজ ফাংশন অফ টি, সো দ্যাট উইল ইন্ডিউস ইলেকট্রিক ফিল্ড, এবং এই ইলেকট্রিক ফিল্ডটা ইজ ট্যানজেন্সিয়াল টু দি অরবিট অফ দি ইলেকট্রন। সেই জন্য তোমার এটা সিমেট্রি থেকে বলা যায় যে ইলেকট্রনটা তোমার ট্যানজেন্সিয়ালি কাজ করবে, তাতে করে কি পার্টিকেলটা অ্যাক্সিলারেটেড হবে, হ্যাঁ, অ্যারাউন্ড দি সার্কেল। দি ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ড, এইটা আমরা ফ্যারাডেজ ল দিয়ে রিলেট করতে পারি। ই ডট ডিআর, ধরো ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ই, তাহলে ই ডট ডিআর এই ক্লোজ লুপ ইন্টিগ্রালটা মাইনাস ডিডিটি অফ ফাই এর সাথে সমান। আগেই বললাম যে সিমেট্রি থেকে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ডটা লুপের যে অরবিটটা, সার্কুলার অরবিট, তার সাথে টেনজেন্সিয়ালি কাজ করছে। তাহলে ই ডট ডিআরটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি ই ইন্টু 2 পাই আর, যেখানে আর ইজ দি রেডিয়াস অফ দি সার্কুলার অরবিট, হ্যাঁ, ইট ইজ মাইনাস ডিডিটি অফ ফাই। ফাইটাকে আবার ফার্দার কিভাবে লেখা যায়? ফাইটাকে লেখা যায় বি ডট ডিএস। এখানে ফাই এর সোর্সটা কিন্তু তোমার ওই অ্যাভারেজ ম্যাগনেটিক ফিল্ডটা, এই যে সেন্ট্রাল রিজিয়নে যে ম্যাগনেটিক ফিল্ড বলছিলাম সেইটা। তো তাহলে তোমার এই টোটাল এরিয়াটা কত? সার্কুলার সেকশনের এরিয়াটা হচ্ছে পাই আর স্কোয়ার, এখানে অ্যাভারেজ ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি অ্যাভারেজ, তাহলে ফাইটা হচ্ছে এইটা, হ্যাঁ, এই যে ম্যাগনেটিক ফ্লাক্স, এইটা হচ্ছে সেন্ট্রাল রিজিয়নে যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টু ওই পাই আর স্কোয়ার যে সার্কুলার এরিয়াটাকে এনক্লোজ করছে তার সাথে সমান। তাহলে এইখানে এইটাকে যদি এর সাথে সমান করে দিই, হ্যাঁ, এখানে দেখো এটা কি লেখা যায়, পাইগুলোকে তুমি বাদ দিয়ে দিতে পারো, দিয়ে সিম্পলিফাই করে এরকম ভাবে লিখতে পারো, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন হচ্ছে এইটা। বি অ্যাভারেজটা তো আগেই আমরা বলেছি। তাহলে দি ফোর্স অন দি ইলেকট্রন, ইলেকট্রনের উপর ফোর্সটা কত হবে? ইলেকট্রিক ফিল্ড ইন্টু চার্জ, ইলেকট্রিক ফিল্ড ইন্টু চার্জ এর সাথে সমান। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডটা তুমি আগের এক্সপ্রেশনে পেয়েছো, তাকে চার্জ দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এটাই হচ্ছে তোমার ফোর্স অন দি ইলেকট্রন। এবার বাই নিউটনস ল ফোর্সটা কি? ডিডিটি অফ পি এর সাথে সমান, হ্যাঁ, ডিডিটি অফ পি। আগে আমরা পি পেয়েছিলাম, সেইটা ডিডিটি করে নাও। তো এই যে ফোর্সটা পেলে, এই ফোর্সটাকে যদি আমরা আগের ওই ডিডিটি অফ পি থেকে করা ফোর্সের সাথে সমান করতাম, তাহলে দেখতাম যে কি হতো, বি জিরোটা বি অ্যাভারেজ বাই 2 এর সাথে সমান। এই ক্যালকুলেশনটা কি বোঝা গেল কিছু? এখানে যে ফোর্সটা পেয়েছি, এই ফোর্সটা কত? ই আর বাই 2 ইন্টু বি অ্যাভারেজ, এইটা, এই যে এই জিনিসটা, এইটা আমরা আগের এটা থেকে পেলাম। আর আগে যেখানে পিটা ক্যালকুলেট করেছিলাম, পি কত দেখিয়েছিলাম? ই আর বি, সরি এটা ভুল লিখলাম, কি লিখেছিলাম? ই আর ইন্টু বি জিরো, দেখো এই যে ই আর ইন্টু বি জিরো এর সাথে সমান। তাহলে ডিডিটি অফ পি করলে কত হয়? ই আর ইন্টু ডিবি জিরো ডিটি। তো এই দুটো ফোর্স সমান, হ্যাঁ, দুটো সমান করে দেখতে পাচ্ছ, বি জিরোটা বি অ্যাভারেজ বাই 2 এর সাথে সমান হচ্ছে। এটা তোমার একটা ইম্পর্টেন্ট কন্ডিশন, এটাকে আমরা বিটাট্রন কন্ডিশন বলি। পরীক্ষাতে এইটাই পড়ে, যে জাস্ট ডিরাইভ দি বিটাট্রন কন্ডিশন। তাহলে এরকম ভাবে তুমি জিনিসটাকে এ করতে পারো, ডিরাইভ করতে পারো। বলো। এই যে ডুনাট শেপ, ডুনাট শেপ, এই যে যেমন দেখতে পাচ্ছ, এখান থেকে একটা ডোনাটকে তুলে নাও, হ্যাঁ, একটা ডোনাটকে তুলে নাও, সেইটাই তোমার বিটাট্রনের শেপ। এই ডোনাটটাকে বেসিক্যালি তোমার এইরকম একটা ম্যাগনেটিক কোরের মধ্যে রাখা হয় আর কি, হ্যাঁ, একটা ডোনাটের ভিতরে ম্যাগনেটটা রাখা হয় না, রাদার ম্যাগনেটের যে পোলগুলো রয়েছে তার এতে তোমাকে এটা রাখতে হয়, ডোনাটটাকে রাখতে হয়। মানে আমি কিভাবে দেখাবো, যে ধরো তোমার একটা ব্লক, কিভাবে বলতে পারি, ধরো এইটা একটা ম্যাগনেটিক এ পার্ট, আর আরেকটা ধরো তোমার ম্যাগনেটের আরেকটা পোল, ঠিক আছে। এবার এই ডোনাটটাকে আমরা কোথায় রাখছি? ডোনাটটাকে রাখছি আমরা এই যে ডোমেনটা এইখানটাতে রাখছি, হ্যাঁ, মাঝখানটা খালি কিন্তু ম্যাগনেটিক ফিল্ড আছে সেখানে, মাঝখানটা খালি কিন্তু সেখানে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। সেটাই তোমার এই যে দেখো এই ফিগারটাতে ডান দিকটাতে দেখিয়েছে আর কি, শতদলদার বইটাতে ডান দিকটাতে এটা দেখানো আছে। হ্যাঁ, সেটা একটা বেশ বড় কোশ্চেন করেছো, সেটা একটা বড় কোশ্চেন করেছো।
কিন্তু এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু কোথাও তোমার মাসটাকে হিসাবের মধ্যে নেওয়া হয়নি। হ্যাঁ, আমরা জাস্ট সিম্পলি মোমেন্টামের টার্মই বলেছি আর কি, আমরা মাসটাকে আনিনি এখানে, কোথাও মোমেন্টামের টার্মই বলেছি আর কি। না, টার্গেট কথাটা আমি একবারও বলিনি। আমি বলেছি যে ইনফ্যাক্ট সাইক্লোট্রনে, এইটা আমি মানে সিঙ্ক্রোট্রন পড়ালে আমি বলতাম, সাইক্লোট্রনে কিন্তু আমরা পার্টিকেলটাকে জিরো এনার্জি থেকেই অ্যাক্সিলারেট করতে পারি। মানে জাস্ট তোমার সেন্টারে ক্রিয়েটেড হলো, তাহলে তোমার যে ডিতে পোটেনশিয়ালটা সুইটেবল সেই ডিতেই এটা ঢুকে যাবে। সিঙ্ক্রোট্রনে এটা করা যায় না, সিঙ্ক্রোট্রনে অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেলকে ঢোকাতে হয়, সিঙ্ক্রোট্রনে অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেলকে ঢোকাতে হয়। সাইক্লোট্রনে কিন্তু আমরা জিরো এনার্জি থেকেই পার্টিকেলটাকে অ্যাক্সিলারেট করতে পারি, কোনো প্রি অ্যাক্সিলারেশন স্টেজ সাইক্লোট্রনে দরকার হয় না। বলো, আবার ফ্রি ইলেকট্রন কোথা থেকে আসছে? সাইক্লোট্রন ইলেকট্রন কোথা থেকে আসছে? যদি যদি তোমার একটা পজিটিভ চার্জ থাকে, কোন একটা পজিটিভ চার্জ যদি থাকে সাইক্লোট্রনের মাঝখানে যদি ক্রিয়েটেড হয়, তাহলে সেটা যে প্লেটে পোটেনশিয়ালটা সুইটেবল সেই প্লেটের দিকে চলে যাবে, অ্যাক্সিলারেটেড হবে। ঠিক আছে, সব মানে একদম মাঝেই যে তৈরি হচ্ছে এটা ভেবে নিচ্ছ কেন? একটা ডোমেইনে তো তৈরি হচ্ছে এটা। কোন একটা পার্টিকুলার পয়েন্টে কি ডিটারমিনিস্টিক্যালি ক্রিয়েট করা যায়? আর আমি কি একটা পার্টিকেলকে তৈরি করছি? চার্জ পার্টিকেল তো অনেক পার্টিকেল তৈরি হচ্ছে। ওকে, চলো। দেয়ারফর, আচ্ছা, বিটাট্রনে যেটা বললাম, এখানে যেটা বলা হলো যে টু এনেবল দি ইলেকট্রনস টু রিভলভ ইন অ্যান অরবিট অফ কনস্ট্যান্ট রেডিয়াস আর দি অ্যাভারেজ ফিল্ড অ্যাট দি সেন্ট্রাল রিজিয়ন। হ্যাঁ, এই যে যেটা বলেছিলাম সেটা কি হতে হবে? বি অ্যাভারেজ। বি অ্যাভারেজটা কি? সেন্ট্রাল রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ড বলেছিলাম, সেইটা মাস্ট বি টুয়াইস দি ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দি অরবিট। অরবিট পজিশনে যে অ্যাভারেজ ম্যাগনেটিক ফিল্ড সেটা বি জিরো বলেছিলাম, আর সেন্ট্রাল রিজিয়নে যে ম্যাগনেটিক ফিল্ড সেটাকে বি অ্যাভারেজ বলেছিলাম। তাহলে বি অ্যাভারেজটা 2 ইন্টু বি জিরো এর সাথে সমান হতে হবে। এই নেক্সট হচ্ছে অ্যাভারেজ এনার্জি অফ দি ইলেকট্রন। হ্যাঁ, ইলেকট্রনের অ্যাভারেজ এনার্জি কত? অ্যাভারেজ এনার্জি অফ দি ইলেকট্রনস, সেইটা আমরা ওই সেই যে মোমেন্টামের রিলেশনটা লিখেছিলাম সেইখানটা থেকেই ক্যালকুলেট করতে পারি। এটা কি? ই আর বি জিরো, ই আর ইন্টু বি জিরো। এবার ইট ইজ ফেয়ার টু অ্যাজিউম দ্যাট দি এনার্জি ইজ সিম্পলি পি ইন্টু সি। আমরা ধরে নিতে পারি যে ইলেকট্রনটা অলমোস্ট সি এর কম্পারেবল স্পিডে চলছে আর কি। তাহলে মোমেন্টাম ইন্টু সি করেই এনার্জিটা পেয়ে যাব। তাহলে ই সি আর ইন্টু বি ও এম, ও এম বলতে ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ডটা বলা হচ্ছে আর কি। হ্যাঁ, এই যে বি জিরো, বি জিরোটাকে যদি আমরা বি জিরো এম কোসাইন 2 পাই নিউটি লিখি, তাহলে ডাব্লিউটা কত লেখা যায়? ম্যাক্সিমাম এনার্জিটা হচ্ছে ই সি আর ইন্টু বি জিরো এম। তো টিপিক্যালি এই বি জিরো এমটা একটা বিটাট্রনে যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় সেটাও তোমার অফ দি অর্ডার অফ এ টেসলা। নিউটা হচ্ছে 50 বা 60 হার্জ, মানে এটা কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি নয়, এটা লাইন ফ্রিকোয়েন্সি বলতে পারো। আর রেডিয়াসটা 1 মিটার। এখান থেকে দেখো ডাব্লিউটা তোমার রাফলি 300 মেগা ইলেকট্রন ভোল্ট, 300 মেগা ইলেকট্রন ভোল্টের সাথে সমান। হ্যাঁ, এটা একটা প্রশ্ন যে অ্যাভারেজ এনার্জি অফ দি ইলেকট্রন কত হবে, সেটাকে এখান থেকে ক্যালকুলেট করতে পারবে। আর একটা প্রশ্ন থাকে, সেটা একটু কঠিন, অ্যাভারেজ এনার্জি গেইন পার সাইকেল, এক একটা সাইকেলে কতটা এনার্জি গেইন হচ্ছে। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি যে ফ্লাক্সের চেঞ্জটা এরকম একটা সাইনুসয়েডাল প্যাটার্ন ফলো করে। বিকজ ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি সাইনুসয়েডালি, আমরা অল্টারনেটিং কারেন্ট দিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস করছি, কাজেই ম্যাগনেটিক ফ্লাক্স যেটা সেটাও কি এরকম একটা সাইনুসয়েডাল প্যাটার্ন ফলো করবে, সে ফাই জিরো সাইন ওমেগা টি। তাহলে হোয়াট ইজ দি ওয়ার্ক ডান? অ্যাভারেজ এনার্জি কি হবে? ই ইন্টু ডিফাই ডিটি। হ্যাঁ, ই ইন্টু ডিফাই ডিটি এর সাথে সমান হবে ইলেকট্রিক ইলেকট্রনের চার্জ ইন্টু ইলেকট্রোমোটিভ ফোর্স। হ্যাঁ, ডিফাই ডিটিটা কি? বেসিক্যালি ইলেকট্রোমোটিভ ফোর্স, এর অ্যাভারেজ ভ্যালু। এখানে তোমার যদি ফাইটাকে তুমি এরকম ভাবে লেখো, কি লিখেছিলাম? ফাই জিরো সাইন ওমেগা টি, তাহলে ডিফাই ডিটি করলে কত হয়? ডিফাই ডিটি করলে একটা ওমেগা জিরো বেরিয়ে আসবে, ফাই জিরো থাকবে, কোসাইন ওমেগা টি। কোসাইন ওমেগা টির অ্যাভারেজ ভ্যালু নিতে হবে। এইখানে এই অ্যাভারেজ ভ্যালুটা কোন সময় নেব এটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা ইনফরমেশন যে যদিও তোমার আমরা একটা সাইনুসয়েডাল ওয়েতে ভ্যারি করাচ্ছি, এখানে কিন্তু এনার্জি ট্রান্সফারটা হচ্ছে জাস্ট 1/4 অফ এ সাইকেল। হ্যাঁ, 1/4 অফ এ সাইকেলে এনার্জি ট্রান্সফার হচ্ছে। তাহলে বাকি কোয়ার্টারগুলোতে কি হচ্ছে? বাকি কোয়ার্টারগুলোতে বেসিক্যালি পাথটা গাইডেড হচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু এন্টায়ার সাইকেল জুড়ে
চার্জ পার্টিকেলটা অ্যাক্সিলারেটেড হচ্ছে না, 1 কোয়ার্টার সাইকেল জুড়ে প্র্যাকটিক্যালি এটা অ্যাক্সিলারেটেড হয়। এই ইনফরমেশনটা দরকার। তাহলে আমরা যদি এই 0 টু T/4 এর মধ্যে এনার্জি ট্রান্সফার ক্যালকুলেট করতে চাই, তাহলে সিম্পলি এই জিনিসটাকে ইন্টিগ্রেট করব, এটাকে ইন্টিগ্রেট করব, মানে এর অ্যাভারেজ ভ্যালুটাকে ক্যালকুলেট করব ওই পার্টিকুলার ইন্টারভ্যালে। হ্যাঁ, এটা ক্যালকুলেট করলে বেসিক্যালি কি হবে, একটা 2/π একটা ফ্যাক্টর বেরিয়ে আসবে। এবার এই ফাইটাকে আমরা বা ফাই জিরোটাকে ক্যালকুলেট করতে পারি। ফাই জিরোটা কি, বেসিক্যালি ফাই জিরোটা হচ্ছে তোমার ওই যে বি অ্যাভারেজ বলেছিলাম, সেন্ট্রাল রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ড, এর ম্যাক্সিমাম ভ্যালু তুমি বলতে পারো, ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, এখানে সেটাই বসানো হয়েছে আর কি। হ্যাঁ, 2/π যে ফ্যাক্টরটা অ্যাভারেজিং এর জন্য সেইটা এসেছে, এই যে ই ওমেগা সেইটা রয়েছে, আর এই বাকি যে পার্টটা সেইটা তোমার এখানে এসেছে। এই হ্যাঁ, এটা তোমার 2 ইন্টু বি0 টার্মে লেখা হয়েছে। এবার টোটাল পাথ ডিসক্রাইব বাই দি ইলেকট্রন ডিউরিং অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের সময় এটা প্র্যাকটিক্যালি কতটা পাথ ট্রাভেল করছে আমি ধরে নিচ্ছি সেটা লাইটের স্পিডেই যাচ্ছে, তাহলে c ইন্টু T/4 মানে c π/2 ওমেগা। এবার এলটা যদি তোমার টোটাল পাথ হয়, এলটা যদি টোটাল পাথ হয়, তাহলে এই যে 2π, মানে এলটা টোটাল পাথ নয়, এলটা হচ্ছে এই পার্টিকুলার পাথ। হ্যাঁ, টোটাল একটা পাথ মানে কত, 2πr, তাহলে প্র্যাকটিক্যালি কতগুলো সাইকেল, প্র্যাকটিক্যালি সাইকেলের সংখ্যা হচ্ছে L/2πr। এটা কি বুঝতে পারছো? আমি এখানে যেটা বললাম যে চার্জ পার্টিকেলটা বা ইলেকট্রনটা প্র্যাকটিক্যালি T/4 এই টাইম জুড়ে অ্যাক্সিলারেটেড হয়েছে। অ্যাকর্ডিংলি আমরা এই সময়ে টোটাল এনার্জি ট্রান্সফার যেটা W0 সেই জিনিসটা পেয়েছি। এবার আমরা দেখতে চাইছি পার সাইকেল কতটা এনার্জি ট্রান্সফার হচ্ছে। তাহলে এলটাকে ক্যালকুলেট করা হচ্ছে, এলটা বলা হচ্ছে যে এই T/4 অ্যাক্সিলারেটেড অবস্থায় এটা কতটা পাথ ট্রাভেল করেছে, সেটা হচ্ছে c ইন্টু T/4। এবার এইটা ইকুইভ্যালেন্ট টু কতগুলো সাইকেল, তাহলে এলকে কি করতে হবে, 2πr দিয়ে ভাগ করতে হবে, L/2πr। এখান থেকে আমি প্র্যাকটিক্যালি নাম্বার অফ সাইকেল যেটা সেইটা পেয়ে গেলাম, এটা আর কি। নাম্বার অফ সাইকেলটা অবশ্যই বুঝতে পারছো একের থেকে কম, মানে একটা পাক ঘুরছে, এফেক্টিভলি এটা কতটা সাইকেল হচ্ছে এইটার সাথে সমান। তাহলে এই ডাব্লুটাকে যদি আমরা এই এন ভ্যালুটা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এই এনার্জি ট্রান্সফারটা পেয়ে যাবো আর কি, ইসিআর ইন্টু বিওএন, এটা তোমার টিপিক্যালি 300 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি। হ্যাঁ বলো। হ্যাঁ, এটাই বললাম যে এটা মানে এটা ঠিক আমি এরকম পজিশনে নেই, এটা একদম খুব কনভিনসিংলি তোমাকে বোঝাতে পারবো। বাট দি রিজনটা হচ্ছে এটা যে মানে এন্টায়ার পাথ জুড়ে এই অ্যাক্সিলারেশনটা হচ্ছে না। তার একটা কারণ দেখো, যে তোমার ম্যাগনেটিক ফিল্ডটা তো টাইম ভ্যারিং, ম্যাগনেটিক ফিল্ডটা কি টাইম ভ্যারিং, তার মানে কি ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা সেটাও তো তোমার ফ্লিপ করছে, ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা সেটাও তোমার কি তার পোলারিটিটা ফ্লিপ করছে। তার মানে কি একটা পার্টিকুলার চার্জ পার্টিকেলকে আমি একটা ফিক্সড পাথে যখন ঘোরাচ্ছি, তখন পুরো পাথটা জুড়ে এটা অ্যাক্সিলারেটেড হচ্ছে না, একটা পার্ট বেসিক্যালি, বাকি যে টাইমটা সেটা বেসিক্যালি ওই গাইডিং এর জন্য লাগে আর কি। হ্যাঁ, মানে সার্কুলার পাথে তো এই পার্টিকেলটাকে ধরে রাখতে হচ্ছে, সেইটার জন্য কাজে লাগে। খুব প্রপার রিজন আমি বলতে পারছি না এখানে, তোমরা পরে কোথা থেকে স্টাডি করে দেখতে পারো। হ্যাঁ, না না না, পাথটা ঘুরবে না, পাথটা তোমার একই ডিরেকশনে থাকবে, তার কারণ ওর তো একটা এনার্জি রয়েছে, ওর তো একটা ভেলোসিটি ছিল, ঠিক আছে? সেই জন্যই বেসিক্যালি একটা পাক ঘুরছে, কিন্তু এফেক্টিভলি 1 কোয়ার্টার সাইকেল জুড়ে অ্যাক্সিলারেশনটা থাকছে। এটা এটা প্রপার রিজন আমি জানি না, অন্য কোনো বই থেকে দেখতে পারো আর কি, মানে আমি দেখিনি। না, এখানে কিন্তু এটা তোমাকে ইনজেক্ট করতে হবে, এখানে তোমাকে ইনজেক্ট করতে হবে। এই যে এখানে দেখো একটা স্কিমেটিক ওয়েতে যেটা দেখানো রয়েছে, এই যে ইলেকট্রন ইনজেক্টর, একটা 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 বন্দুক নিয়ে ফায়ার করে দেবে। ইনজেক্ট করার অনেক রকম ওয়ে থাকে, মানে গাইড থাকে আর কি, আয়ন গাইড বলা হয়। আয়ন গাইড বলা হয়, মানে তোমার এই যে ডুনাটের ভিতরে, ডুনাটের ভিতরটা তো হলো, এটা বুঝতে পারছো তো, মানে ডুনাট শেপ যেটা বলছি, টোরয়েডাল শেপ, এর ভিতরটা তো ফাঁপা, তাহলে ওখানে তোমার একটা ছোট্ট বাইরের দিকে আউটওয়ার্ড চ্যানেল করা থাকে। হুম,
এই যে তোমার অ্যারোটা রয়েছে, ধরো না এটাই তোমার একটা চ্যানেল, এরকম একটা চ্যানেল করা রয়েছে। এবার এখান থেকে আমি একটু রিলেটিভলি হাই এনার্জি মানে একটা সিগনিফিক্যান্ট এনার্জির ইলেকট্রনকে আমি এইদিকে ইনজেক্ট করে দিলাম। তাহলে এটা যখনই ম্যাগনেটিক ফিল্ডকে দেখছে তখন এটা গাইডেড হচ্ছে সার্কুলার পাথে। এই আর কি। ঠিক একই রকম ভাবে একটা এক্সট্রাক্টর থাকে, মানে এই চার্জ পার্টিকেলটাকে তো তোমায় কাজে লাগাতে হবে, তুমি তো শুধু গনগন করে ঘোরাতে চাইছো না, কোনো কাজে লাগাতে চাইছো। তার মানে এখানে কি তোমার একটা বের করার চ্যানেলও থাকতে হবে আর কি। এখানে যেমন দেখিয়েছে টার্গেট করে। হুম হুম। হ্যাঁ, একটা পার্টিকেলকে অ্যাক্সিলারেট করা হয় না, রাদার বিমকে অ্যাক্সিলারেট করা হয়। হুম হুম। হ্যাঁ, করতেই পারে, কিন্তু সেই সংখ্যাটা কিরকম, হ্যাঁ সংখ্যাটা তো বিশাল কিছু না, সংখ্যাটা কিরকম তার উপরে ডিপেন্ড করছে, কতটা ভলিউমের মধ্যে রোটেট করছে তার উপরে ডিপেন্ড করছে। মানে এটা তো খুব আনলাইকলি না যে তুমি একটা ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করবে। হাউ ক্যান ইউ ডিসাইড যে ওয়ান ইলেকট্রনকে তুমি গাইড করছো? এটা থিওরিটিক্যাল নয় ব্যাপারটা, তাই না? মানে প্র্যাকটিক্যাল থিং ইজ ভেরি ভেরি মাচ কমপ্লিকেটেড। মানে থিওরিতে যতটা পড়ছো এর থেকে মানে অনেকটা দূরে আর কি প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো। হ্যাঁ, ঠিক আছে তাহলে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। অ্যাক্সিলারেটর নিয়ে